আমার একটা নির্দিষ্ট টাইমের জন্য। সো এর আগে কোনো কিছু করে আমি এটা কাউকে ইন্সপায়ার করবো না। সো ইউ হ্যাভ ইউর টাইম, নিজের লাইফটাকে ভালোবাসা উচিত, এনজয় করা উচিত, ভয়ানকভাবে এনজয় করা উচিত, ভয়ঙ্করভাবে এনজয় করা উচিত, এনজয় করতে করতে মারা যাওয়া উচিত। বাট এর আগে না, ইটস নট। আমি হোক বা আমার অপোজিট সাইডে যে আছে সেই হোক না কেন, সো এটা ঠিক করার জন্য আসলে আমার মনে হচ্ছে যে না, আই নিড টু বি অ্যালোন। এটা ক্যারি করাটা আমার পক্ষে পসিবল। কারোর সাথে কাজ করতে গেলে তো আসলে নর্মাল রেগুলার প্র্যাকটিস লাগে। সো আপনার এই লিস্ট মেনটেন করতে গেলে তো আসলে আমি অ্যাক্টিং করবো নাকি লিস্ট মেনটেন করবো? ভালো মানুষদের সাথে আড্ডা না মারলাম, যদি খারাপ সঙ্গতের সাথে আড্ডা মারতাম তাহলে কিন্তু এটা আমার লাইফে পজিটিভলি আসতো না। সো আমি হয়তো বা যাদের সাথে আড্ডা মারছি কোনো না কোনো কারণে ওরা অনেক পজিটিভ ছিল। সো ওই পজিটিভিটিগুলো আসলে মেবি আমি লাইক হচ্ছে গেইন করছি। বা জীবন কখনো কখনো একটি ট্রেনের মতো, কেউ ওঠে, কেউ নামে, আর কিছু গল্প আমাদের সাথে থেকে যায়। আমার আজকের পডকাস্টে যিনি অতিথি হয়ে এসেছেন তার কথাই ধরুন। কখনো তার জীবনের গল্প আমাদের পরাণ কেড়ে নেয়, কখনো তিনি উত্তাল সময়ের দামাল, আবার কখনো তিনি হাওয়ার মতো রহস্যময়, প্রায় অবশ্য নেটওয়ার্কের বাইরেও চলে যান। তার শুরুটা হয়েছিল মিষ্টি আইসক্রিম দিয়ে, আর এবারের ঈদে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে তিনি উঠে পড়েছেন বনলতা এক্সপ্রেসে। কিছু গল্প আসলে সিনেমা হলে শেষ হয় না, দর্শকের মনেও চলতে থাকে। আর সে কারণেই ঈদের সিনেমা বনলতা এক্সপ্রেসের সূত্র ধরে আজ আমার পডকাস্টের স্পেশাল গেস্ট, চিত্রনায়ক শরীফুল রাজ। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। ঈদ তো হয়ে গেছে, বাট আমি হচ্ছে ঈদের খুশিতেই আছি, কারণ শরীফুল রাজ এসেছে মাছরাঙা টেলিভিশনে 10 বছর পরে। ওই বাবা, লম্বা অনেক বছর পর। আমি তো কাউন্টই করিনি। থ্যাঙ্কস ফর কামিং অ্যান্ড বিগ কংগ্রাচুলেশনস। বনলতা এক্সপ্রেস তো সুপার হিট হয়ে গেছে, এবং আমরা শুনতে পাচ্ছি যে টিকিট পাওয়া যাচ্ছে না। তো কি মনে হয় যে পরাণ হাওয়ার সাকসেসকে ছাড়িয়ে যাবে? না, এবার তো আসলে আরো ভালো সিনেমা আছে অনেকগুলো। সো এই প্রেশারের কারণেও তো একটা প্রেশার আছে। সো আমি জানি না ছাড়িয়ে যাবে কিনা, বাট আমার মনে হয় যে এটা আরেকটা ভালো সিনেমার সাথে আমার ইনভলভমেন্ট হলো, এটা আমার জন্য একটা বড় ব্যাপার। বাট এই সুপার হিট হওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে, কারণ বনলতা এক্সপ্রেসের শুটিং সেটে আমি গিয়েছিলাম। আচ্ছা, আই রিমেম্বার। তো হুমায়ুন আহমেদের একটি চরিত্র ডক্টর আশরাফ চরিত্রে আমরা তোমাকে দেখলাম। তো এই চরিত্রটি যখন এলো এবং উৎসবের পরিচালক তানিম নূর এরকম একটা অফার নিয়ে এলো, সেই মুহূর্তে তোমার প্রতিক্রিয়া কি ছিল? না, ইনফ্যাক্ট আমার তানিম ভাইয়ের সাথে অন্য একটা ফিল্মের আলাপ চলছিল অনেকদিন ধরে। আচ্ছা, আমি জানি সেটা আচ্ছা, ওকে। সো একটা ইংলিশ অ্যাডাপ্টেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওরকম একটা প্ল্যান আমাকে উনি অনেকবার বলছিলেন। সো আমি আবার উৎসবের ওই টাইমে উনি আমাকে একটা আবার বলছিলেন যে ক্যামিও একটা করার প্ল্যান। আচ্ছা, তো যেহেতু আমি আর্টিস্ট ফিল্মে শুটিং করছিলাম, আমার আসলে কোনোটাই আগের ফিল্মটা তো করা হচ্ছিল না, এর ফাঁকে উনি উৎসব করে ফেলছেন। তো এরপর উৎসব করার পর আমি যেহেতু ওই ওনার অফিস চিনি, অ্যান্ড লাইক মাঝে মধ্যে যাওয়া হয়, দেন উনি আমাকে বললো যে আমরা চলো একটা সিনেমা করি। সো সিনেমাটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। সো আমি তো খুশি। প্রথমত হচ্ছে আমার পছন্দের রাইটার হচ্ছে হুমায়ুন আহমেদ, মানে যার রাইটিং থেকে পড়াশোনাটা স্টার্ট হয়, নর্মাল পড়াশোনাটা। সো এটা আমার খুশি হওয়ার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। সেকেন্ড হচ্ছে তানিম নূর নিজে, হি ইজ এ ভেরি গুড ফিল্ম মেকার, অ্যান্ড এত সুন্দর বিউটিফুল সব কাস্টিং। একদম ensemble cast। একদমই। সো আমার মনে হয় যে এই চান্সটা মিস করা উচিত না, যে সবার সাথে মিলে একটা হয়তো বা আমার আর একটা ভালো সিনেমা আমার হয়ে থাকবে। অবশ্যই, এবং সেটি হয়েছে। এবং তোমার পরিচালক তোমার উপর কি হ্যাপি। আমি তাকে আজকে সকালে নক করেছিলাম যে শরীফুল রাজকে আপনার কেমন লেগেছে কাজ করলে। একটু তুমি পড়ো কেমন লেগেছে, উনি লিখেছেন। শিওর। ইয়েস। ওকে, ফাইন। বেশি বেশি বলো না। আমার তো নিজেরই লজ্জা লাগতেছে এটা বলতে। সরি। রাজ খুব দারুণ ভালো একটা ছেলে, অ্যান্ড ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, মানুষ হিসেবে খুব ভালো। দেন আবার আপনাকে ভয়েস টেক্সট ভয়েসটা আমি পরেই বলছি। আচ্ছা, ইটস ওকে। মানে এটা কিন্তু আমার মনে হয় উনি একটু বেশি বেশি বলছেন আমার, যেহেতু না, তোমার সামনে তো বলে না, আমাকে বলেছে। অবশ্যই বেশি বেশি বলে নাই, কারণ তোমার অন্য ডিরেক্টররাও কিন্তু তোমাকে নিয়ে একই কথা বলে এবং রিপিট করতে চায়, এবং তোমার কলিগরাও বলেন। সাবিলা নুরও কিন্তু বলেছে। ও রিয়েলি? তবে আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা একই বিল্ডিংয়ে থাকা তিন প্রতিবেশী
একই সিনেমা অভিনয় করলো, এটা মনে হয় ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম হলো আর না কি। এরকম অনেক আরো আছে পৃথিবীর বাইরে, সো এটা এরকম না। So, আমার মাঝে মধ্যে কাকার সাথে যেটা কথা, সরি আমি চন্দ্র চৌধুরীকে কাকা বলে সম্বোধন করি, so এটাই চলে আসছে অটোমেটিকলি। সো কাকা মানে যেটা চায় যে মানে ওর কাকার মধ্যে একটা ভয়াবহ ভাবে আছেও আবার, যে সবাই মিলে থাকা, কাজ করা, ইন্ডাস্ট্রি সবার সাথে খবর নেওয়া, খোঁজ নেওয়া, গেট টুগেদার করা, হ্যাং আউট করা, সবাই ঠিকঠাক আছে কিনা। সো কাকার এই বিষয়টা আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট উনি সিনেমার মাধ্যমে এটা আসলে ছড়িয়ে দিতে চান যে আসলে সিনেমাটা একসাথে করি, ও ও ও আমরা মিলে। সো এটা কাকার মধ্যে আছে, সো ইটস গুড। না, আমি বনলতা এক্সপ্রেস দেখার পর ভাবলাম যে তুমি কোনো জাদু করেছো কিনা, কারণ তুমি তো সেখানে জাদু জানো, এবং আমরা দেখলাম আমি জানি না, আমার চরিত্র জানে ডক্টর আশাব। ডক্টর আশা। তো আমি একটা বিহাইন্ড দ্য সিন তথ্য জানি যে ডক্টর আশাবকে মানে শরীফুল রাজকে জাদুকে শিখিয়েছে। আচ্ছা, সো আমাকে জাদু শিখিয়েছে হচ্ছে যেটা নিয়ে আমি কনফিউজড ছিলাম অনেক, কারণ আমার চরিত্রটা যখন আমাকে বুঝিয়ে দেয়, তা আমি আমার অ্যাক্টিং করার থেকে ম্যাজিক দেখাবো এটা নিয়ে খুবই টেন্সড হয়ে গেছিলাম, যে আসলে ম্যাজিকটা আমি কীভাবে দেখাবো। Right. তো আমার রাইটার স্বাধীন চিল ব্রো, চিল ব্রো মানে ম্যাজিকটা তো দেখাই দেবো আমাকে, সো আমি অ্যাক্ট করার সাথে ম্যাজিকটা কীভাবে ইনক্লুড করবো। সো বলছে চিল ব্রো। তো শুটিং চলে আসছে 2 দিন বাকি, 3 দিন বাকি, ও আবারও ফোন দিয়ে বলছে চিল ব্রো। তো আমি তো বুঝতেছি না চিলের মিনিং কি, চিল মানে কি আমি কি ম্যাজিকটা করে ফেলবো গিয়ে ঠিকঠাক। তো ঠিকই ও শুটিংয়ের 1 দিন আগে 2 দিন আগে আমাকে বললো যে এবার আসো, বসো অফিসে, তো আমাকে মনোযোগ দিয়ে দেখো কী করছি আমি। ঠিক আছে, সো আমাকে ঠিক এক্স্যাক্টলি যেটা দেখালো, সো আমি কয়েকবার ট্রাই করার পরে দেখলাম যে না, ওয়াও আমি তো এটা পারছি। সো এতদিন ধরে যে আমার চাপটা দেয় নাই এর কারণে যে এটা ইজি, লাইক ইউ ক্যান ডু দ্যাট, দেন আমি আরামসে এটা করে ফেলছি। আরেকজন জাদু শিখিয়েছে না সাবিলা নূরের বর? হ্যাঁ, নেহাল 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 তাহের। নেহাল নেহাল অফিসে গেছে একদিন, সো এটা নিয়ে আমি যেহেতু অডিট ছিলাম, বারবার আমি ডিরেক্টরকে জ্বালাচ্ছিলাম, টন্ট করতেছিলাম আমি ম্যাজিকটা পারি না, শুধু অ্যাক্টিং করলে হবে, ম্যাজিকটা তো আমাকে ঠিকঠাক দেখাতে হবে। রাইট। দেন হচ্ছে যেহেতু নেহালকে আমি চিনি, সো দে আর ভেরি ক্লোজ টু মি, নেহাল সাবিলা, আমি ওদেরকে আগে থেকে চিনি। সো নেহাল আসছে, নেহাল তখন সাবিলা বললো আমার নেহাল কিন্তু খুব ভালো মেয়ে পড়াতে পারে। কীভাবে? সো যে হচ্ছে ও তো ম্যাজিক দেখে, দেন এরকম এরকম কাহিনী। রিয়েলি তাকে ওকে আসতে বলো, সো আসছে, তো ও এসে ঠাস ঠিস করে কী যেন দেখালো, আমি বলছি শিট। না, সাবিলা ওয়াজ রাইট, ও লিটারেলি আই ওয়াজ ইমপ্রেসড, লাইক ও দারুণ ম্যাজিশিয়ান, বাহ, লাইক মানে এটার কী বলে টেকনিক্যালি দারুণ। তো 2016 সালের 29 এপ্রিল তোমার প্রথম চলচ্চিত্র মুক্তি পেয়েছিল আইসক্রিম, এবং 10 বছর হয়ে গেল, মানে আগামী মাসে হবে আর কি। 10 বছর পূর্তি উপলক্ষে 10 বছর রেদন নুরির পূর্তি উচিত হচ্ছে একটা সেলিব্রেশন করা আমাদেরকে নিয়ে। এবং তারও কিন্তু কামব্যাক হলো এবার চলচ্চিত্রে, হ্যাঁ। এবার ঈদে। হ্যাঁ হ্যাঁ, দম আসছে ঈদে। এসেছে। হ্যাঁ দম, হ্যাঁ অলরেডি চলছে সিনেমা হলে। তো 10 বছর হয়ে গেল, এবং 10 নম্বর ছবি আমরা তোমার পেলাম সিনেমা হলে, আমি যদি কাউন্ট 10 নম্বর সিনেমা করেছে। হ্যাঁ, কারণ আমি যদি ওটিটির কথাগুলো বাদ দিই, যেমন শুধু রক্ত cinema। জবা, গুনিন, মাইনকার চিপায়, বিলাপ, ইনফিনিটি 1, 2 এগুলো যদি বাদ দিই তাহলে 10টা সিনেমা আমরা দেখেছি। এবং আলহামদুলিল্লাহ, গ্রেট। এবং 10 ধরনের চরিত্র, আমি যদি আইসক্রিম থেকে শুরু করি, নাদিম, নডরের সোহেল, পরাণের রোমান, হাওয়ার ইব্রাহিম, দামালের মুন্না, কাজল রেখার সূচকুমার, দেয়ালের দেশের বৈশাখ, ওমরের ওমর, ইনসাফের ইউসুফ ডন কিংবা লাবু মাস্টার, এবং বনলতা এক্সপ্রেসের ডক্টর আশা। তো এই যে 10 ধরনের চরিত্র, আমরা না একটার সাথে একটা মিলাতেই পারি না। ওকে, আমার শুধু প্রশ্ন যে তুমি অ্যাক্টিং কোন প্যাটার্নটা ফলো করো, মানে মেথড অ্যাক্টিং নাকি সেলেব্রাল অ্যাক্টিং? এটা ডিপেন্ড করে আসলে, ওরকম প্ল্যান করে তো আসলে এটা হয় না। সো এটা ডিপেন্ড করে রাইটিংয়ের উপর, এটা ডিপেন্ড করে আসলে আমার ক্যারেক্টারটা কি আসলে, বা কারণ আমি হাওয়াতে যে ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে শুটিং অ্যাক্টিং করে আসছি, আমি কিন্তু এরপর আরেকটা শুটিংয়ে গেছি সেম অ্যাক্টিং বা ওই এক্সপিরিয়েন্সটাই আমার হবে না। সো একটা টিমের উপরও ডিপেন্ড করে আসলে আমার মুড, আমার ক্যারেক্টার, সো সব কিছু মিলিয়ে আর কি ডিরেক্টর কী চাচ্ছেন। তো ওইটা করতে গিয়ে হয়তো বা আমার এক ধরনের একটা অন্যরকম ব্যাপার চলে আসে, সেটার ক্রেডিটটাও আসলে রাইটার অ্যান্ড ডিরেক্টরদেরই, কারণ ওনারা আমাকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চান ওইটাকে আমি চেষ্টা করি যে আসলে যতটুকু কাছাকাছি করা যায়। সিনেমাতে আগে আমরা যেমন দেখতাম যে প্রম্পট করে, তো তুমি তো সেটা করো না, মানে স্ক্রিপ্ট মুখস্থ করি তো পর্যন্ত এখন পর্যন্ত সেটা করতে হয় না। তবে আমি যেটা দেখেছি যে অনেক সিনেমাতে তুমি এত ডেডিকেটেড থাকো, তুমি অনেক সময় মরতেও গিয়েছিলে,
যেটা দামালে একবার নারকেল গাছ থেকে একদম নেমে যে একটা ফ্লাইং কিক দাও না আর কি, হ্যাঁ ওই যে আপনার একটা ব্যাক ফ্লিপ শট ছিল ফুটবলের। এবং সেটার সময় বোধহয় তুমি বেশ ব্যথা হ্যাঁ পেয়েছিলে। ওটাই, আমি এখনো ইনজুর্ড, আমার লেফট রাইট ব্যাক এখনো আমাকে খুব প্রবলেম ক্রিয়েট করে মাঝে মধ্যে। তারপর নরওয়ের সময় সার্ফিং শেখার সময়ও তো মরতে গিয়েছিল শুরুর দিকে। তো তখন তো সার্ফিং পারতাম না, সার্ফিং কি এটা জানতাম না। সো যখন আসলে ওয়েভ তো আসলে 6-7 ফিট একটা ওয়েভ যখন আসে, তখন আসলে এটাকে হ্যান্ডেল করবো কিভাবে, বাট আবার ফাইট ব্যাক করে আবার বোর্ডে উঠবো কিভাবে। যখন নিউ ছিলাম, হ্যাঁ মাঝে মধ্যে 2-3টা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, বাট থ্যাঙ্কস গড যে ওই জায়গায় লোকাল সার্ফাররা ছিল, ওরা আমাকে হেল্প করছে কয়েকবার। মানে আই এম রিয়েলি গ্রেটফুল লাইক ওদের জন্য। মানে তুমি তো ইনটু হয়ে যাও কিভাবে, মানে কতটা ডেডলি হতে পারো তুমি একটা চরিত্রের জন্য? যতটুকু ডেডলি দরকার মেবি তার থেকেও বেশি হয়ে যাও আমি আই দেখলাম। ডোন্ট নো, মানে ওটা তো আমার ইনফ্যাক্ট জবও। আমার জবটা আসলে আমি যখন আসলে আমার ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারবো বা ঠিকঠাক রোলটাকে প্লে করতে পারবো, তখন আসলে নিজের কাছেও ভালো লাগে। আমার মনে হয় যে আমার ডিরেক্টর বা হচ্ছে প্রডিউসার বা আমার কলিগরাও যেরকম আরাম পায়, শান্তি পায়, রিল্যাক্স ফিল করে, তখন ওটা আমারও মনে হয় যে না বাবু আমি ঠিকঠাক লাইনে আছি। তো হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছিল যে তার বই পড়েই তোমার শুরু হয়েছিল বই পড়া। আমি যেটা শুনেছি যে তুমি নিয়মিত এবং পারলে প্রতিদিনই বই পড়ো। এটা এত ভালো অভ্যাস, বিশেষ করে এই জেনারেশনের, এটা মানে আমি তো অ্যাক্টরদের বলবোই, পাশাপাশি নন অ্যাক্টররাও তো আসলে বই পড়ার সময় পায় না। আমরা সারাক্ষণ সামাজিক মাধ্যমে কিংবা বিভিন্ন মাধ্যমে এত বেশি ব্যস্ত। তো বই পড়ার এই যে গুণটি, এটা কিভাবে তুমি রপ্ত করেছো? এটা হচ্ছে মানে আমি তো একটু হোমসিক আছি, লাইক হচ্ছে কমপ্লিটলি হোমসিক গাই। মানে হ্যাঁ একটা সময় ছিল আমি মানে বাইরে ঘোরাফেরা আড্ডাবাজি, এটা সো হ্যাঁ লাস্ট ফিউ ইয়ার্স আমি খুবই হোমসিক। বাসা ছাড়া আমার ভালো লাগে না, কাজ শেষ বাসায় যাই, আই হ্যাভ এ ডগ, ওকে টাইম দিই। কি নাম? ওর নাম শ্যাং। সো হ্যাঁ ওই ফাঁকে ফাঁকে আমি যখন বাসায় থাকি, হ্যাঁ আমি একটু পড়ার চেষ্টা করি। তো বইটা পড়লে আমার নিজের কিছু আরাম লাগে, অনেক দিনের প্র্যাকটিস। সো হ্যাঁ রেগুলার হয়তো বা পড়তে পারি না, শুটিং থাকলে দেখা গেছে বই পড়া হচ্ছে না অনেক মাস অনেক বছর। আর যখন সুযোগ পাই ঠিকঠাক বাসায় থাকি, আমি ওই লেজার টাইমটা বা অবসর টাইমটা আমি আসলে একটু বই পড়ি, সিনেমা দেখি, গান শুনি, এইভাবে টাইম কেটে যায়। তবে তোমার যারা ক্রিটিক, অ্যাক্টর রাজের যারা ক্রিটিক, তারা বলে যে রাজকে শুধু র চরিত্রেই বেশি দেখা যায়। হয় না যে লাভার বয় ইমেজ কিংবা একদম প্রেমিক পুরুষ, একদম শুধুই প্রেম করছে, এরকম মিষ্টি মিষ্টি চরিত্রে খুব একটা দেখা যায় না। সে বয় হতে পারে না, সে ম্যানলি ম্যান। এটাকে তুমি অ্যাগ্রি করো? না হয়তো বা আমার কাছে ওই ধরনের কাজগুলো এখন আসেনি, সেটা হতে পারে, যার কারণে আমার কাছে এখন পর্যন্ত যে সুযোগটা আসছে বা আমি যে অপরচুনিটিগুলো পাই জীবনে এই পর্যন্ত, সো হ্যাঁ যেগুলো সেগুলোর সাথে আমার এক ধরনের যোগাযোগ ছিল বা কমিউনিকেশন ছিল, তার কারণে এই কাজগুলো আসছে। বাট আপনি যে কাজগুলোর কথা বলছেন হয়তো বা সেগুলো আসেনি, হয়তো বা সেগুলো আসলে সেগুলো করলে মানে তুমি ফাটাই দেবে। আমার মনে হয় যে যাদের ধারণা আছে একটু, মানে আমার মনে হয় যে সেটাকে ওভারকাম করতে পারবো। অবশ্যই সেটা কিন্তু বনলতা এক্সপ্রেসেও কিছুটা আমরা প্রমাণ পেয়েছি, কারণ সেখানেও কিন্তু দেখে অনেক মেয়েরাই ক্রাশ খেয়ে গেছে। আবার নতুন করে। আচ্ছা, যেটা হয় যে তুমি দুর্দান্ত অভিনেতা, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। ইউ আর ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যাক্টর। বা আই এম ব্লেসড, থ্যাংক ইউ। তবে কিছু কিছু বিষয় আছে না যে অ্যাক্টরদের অ্যাক্টিং করার পাশাপাশি আরও অনেক কিছু খেয়াল করা লাগে। যেমন ধরো গণমাধ্যমের সামনে কিভাবে কথা বলবে, কিংবা পিআর মেনটেন, কিংবা সোশ্যাল নেটওয়ার্কে দর্শকদের সাথে অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলোতে তুমি নিজেকে কত মার্কস দেবে? এই বিষয়টাতে আমি নিজেও একটু অকওয়ার্ড, মানে এটাতে আমি কোনো মার্কই দিতে চাই না আমাকে। জিরো? জিরো বলতে হ্যাঁ আমার যতটুকু কমিউনিকেশন করা দরকার, মানে একটা হচ্ছে ওভার না, বা হ্যাঁ আমাকে আমাকে যেটা ডিস্টার্ব করে বা আমাকে কোনো অবস্ট্যাকেল দিয়ে দিল কোনো কিছুতে, ওটা আমি একটু এড়িয়ে চলি। সো আমার যেটাতে কমফোর্টেবল, আমি যেটাতে আমি খুব আরাম পাই, এইরকম জায়গা থেকে যতটুকু পিআর করা দরকার, যতটুকু কমিউনিকেশন করা দরকার, বা আমার সেক অফ মাই ওয়ার্ক, আমি যে কাজ করি এই কাজের জন্য আসলে যতটুকু মানুষের সাথে ওঠা বসে করা দরকার, হ্যাঁ ততটুকু আমি পছন্দ করি। যেটা হয় না যে অনেকে বলে যে শোবিজ ওয়ার্ল্ড ইজ অল অফ ফেক, হ্যাঁ, এবং অনেক পার্টিতে গেলে দেখা যায় যে আমরা অনেক কৃত্রিম হাসি দিয়ে অনেক প্রশংসা করি, কিন্তু পর মুহূর্তে আসলে হয়তো তাকে গালি দিই। আচ্ছা, এটা তো আপনার আমার মনে হয় সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আপনার আমার কথা, কারণ আপনি এটার সবকিছু মানে যেহেতু পিছনে থাকেন, তো আমার মনে হয় যে আপনি এটা ভালো বুঝেন, ভালো দেখেন। না, আমি তো এখন শরীফুল রাজের অ্যান্সারটা চাই আর কি। হ্যাঁ, মানে তোমার কি মনে হয় যে আমরা এখানে অনেক সময় মুখোশ পরে থাকি? হ্যাঁ
সামটাইমস আই লাভ পার্টি মিউজিক, যেহেতু যেরকম আমার অনেক জায়গায় যাওয়া হয়। সো আমি ওরকম করে ভাবি না কে মাস্ক পরে থাকলো কি পরে থাকলো। হ্যাঁ, আমার আমার আমি আমি সবার সাথে যেরকম করে মিশি, আজ থেকে 10 বছর আগেও মিশতাম, বা এখনও সবার সাথে যে কমিউনিকেশন আমি স্টিল সেটাই করছি, মানে লাইক না, এটা ট্রু না, মানে কমিউনিকেশন কিন্তু অনেকেই তোমাকে পায় না, কিংবা না সব জায়গায় কেনই বা আমাকে পাওয়া যাইতে হবে? দ্যাটস ট্রু। পায় না বলতে কোন কারণে পায় না? আমি শুটিং করতে পারছি না? আমি শুটিং করছি ঠিকঠাক, আমি সিনেমা করছি, আমার লাইফস্টাইল ঠিকঠাক আছে, আমি ভালো আছি, সো আর কি দরকার? আরো অনেকে যা কিছু করে আমার আব্বু আম্মু ভালো আছে, দে আর ফাইন, অ্যান্ড হ্যাঁ সবাই সবাই ঠিকঠাক আছে। তো আমি বললাম যে আর কি দরকার, মানে কি কারণে স্পেশাল, কি কারণে যে আপনি আমাকে পাচ্ছেন, আমি আপনার সাথে কথা বলছি, আসছি। বাহ। Then তবে তোমার ফ্যানরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মন খারাপ করে, কারণ শরীফুল রাজকে অভিনয় শুধু পাওয়া যায়, অনেক কিছুতে পাওয়া যায় না, বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায় না, বিভিন্ন ইভেন্টে পাওয়া যায় না। সেটা না হয় তোমার দিক থেকে তুমি একটা ব্যাখ্যা দিলে যে তুমি তোমার ওন স্পেসেই থাকতে বেশি পছন্দ না আমি করো। তো যাই, কে বলছে আমি যাই না? আমি অনেক জায়গায় যাই। খুবই কম অন্যদের তুলনায়। হ্যাঁ, ওই যে বললাম না, আমার ঠিক যতটুকু দরকার মনে হয় যে ততটুকু। এটা আমার জন্য হেলদি, বা এই জায়গাটা যাওয়াটা আমার জন্য ম্যান্ডেটরি, হ্যাঁ আমি ওই জায়গায় যাই। বাট যেই জায়গাটাকে আসলে আমার মনে হয় যে টানে না। না না দরকার নাই, সেটাতে আমি যাই না, সো দ্যাটস ইট। তবে ফ্যানদের মন খারাপের আরেকটি বিষয় হচ্ছে কি পুরস্কার নিয়ে। আমার যেটা মনে হয় যে তুমি যতটা ভালো অ্যাক্টর ততটা তোমার কাছে পুরস্কার আসে না, এবং পুরস্কার ভাগ্য কিছুটা খারাপ। কারণ নডরায়ের জন্য অনেকে জাতীয় পুরস্কার পেয়ে গেল, সোনেরাও জাতীয় পুরস্কার পেলো, কিন্তু তুমি পাওনি। পরাণের জন্য বিদ্যা সিনহা মিমের কাছেও অনেক পুরস্কার চলে এলো, কিন্তু পরাণে তুমি এত হাইলাইট হলে কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার সেভাবে আসে না। দেয়ালের দেশের জন্য অনেক প্রশংসা হলো, কিন্তু আমি শুনলাম যে দেয়ালের দেশ অনেক জায়গাতে জমাই দেওয়া হয়নি, এবং তুমি খুব একটা পুরস্কারও পাওনি। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? প্রথমত আমি বলতে চাই, পুরস্কারের ব্যাপারটাতে আমি অলরেডি অ্যাওয়ার্ডেড, মানে সেটা তো আমি আছে। এক ধরনের, আমি যখন সিনেমাটা দেখি বা সিনেমা হলে গিয়ে দেখি, হ্যাঁ আপনার সাথেই আমি মিলটাকে বলছি। তো আমি যে পুরস্কারটা মানুষের কাছ থেকে পেয়েছি, বা হলে যাওয়ার পরে, হল ভিজিট করার পরে, এরপরে আসলে এর থেকে বড় পুরস্কার আসলে কি হতে পারে আমি জানি না। এর থেকে বড় পুরস্কার আমার মনে হয় নাই। সো আমার পুরস্কারটা আমার মনে হয় অডিয়েন্সরাই, যারা টিকিট কেটে সিনেমা দেখতে যায়, ওরা তখনই আমাকে পুরস্কৃত করে দেয়। সো যে অ্যাওয়ার্ডের কথা, হ্যাঁ অ্যাওয়ার্ড পাইলে কি হয় অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার হয়তো বা মোটিভেটেড হব, বা একটা ভালো কাজের আমার একটা ভ্যালিডেশন হবে। এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি ছোট তো এখনো দেয় না, একটু বড় টড় হলে তারপর সবাই। আচ্ছা, তুমি তো ভার্সেটাইল অ্যাক্টর, এটা আমরা সবাই জানি, এবং সরি, পর্দায় খুবই দুর্দান্ত। তবে ব্যক্তি রাজ আসলে কিরকম, মানে কোন রকম জানতে পারছি? মানে অফ স্ক্রিন ব্যক্তি Simple, রাজকে যদি খুবই- পোস্টমর্টেম করতে বলি? খুবই সিম্পল। মানে আমি অনেকের কাছ থেকে কিন্তু অনেক তথ্য নিয়ে বসেছি এখানে। বাবা, আপনি আমার পোস্টমর্টম আগে করে ফেলছেন, গ্রেট। So, আমি তো আমারটা বলবো, তুমি তোমারটা বলো। আমি খুবই সিম্পল, লাইক আমি তো বললাম আমি হোমসিক গাই, বাসায় থাকতে পছন্দ করি। বাসায় থাকলে আমি কুকিং করি, যেহেতু আমার টাইম স্পেন্ড হয়ে যায় আর কি। আমি বিজি থাকি সারাক্ষণ নর্মালি। মানে হয়তো বা কারো কাছে বোরিং হতে পারে, লাইক সারাদিন বাসায় কি করতেছে, তো বাসায় আমার সারাদিন অনেক কাজ। আই ক্যান কুক, আমি বই পড়ছি, সিনেমা দেখছি, মিউজিক শুনছি, সো আমার টাইম পাস হয়ে যাচ্ছে। সো এছাড়া তো স্পেশাল কোনো কিছু না। হ্যাঁ আমি ট্রাভেল করি অনেক। কার সাথে? আমি একা সোলো ট্রাভেল করি। আমি সুযোগ পাইলেই, আসলে এটা আমার অনেক দিনের অভ্যাস, আমি সুযোগ পেলেই, সেটা বাংলাদেশে হোক, বাংলাদেশের বাইরে হোক, যখনই হোক, পাহাড় সমুদ্র, আমি চলে যাই, আমি ঘুরে আসি। কি চমৎকার! একজন আর্টিস্ট, একজন সুপারস্টার, সে এরকম একা একা ঘুরছে। বাংলাদেশে ঘুরলে আর কে বা মবের শিকার হও না, কিংবা মানুষজন ঘিরে ধরে না? না, কারণ আমি যে জায়গায় যাই, যে জায়গায় থাকি, ওটা খুবই আইসোলেটেড জায়গা হয়, যেগুলোতে আমি যাই। তো ওখানে নর্মালি, মানে হ্যাঁ ওই এলাকার মানুষ থাকেন, তো ওরা আসলে খুবই এমনিতে, যারা হচ্ছে ট্যুরিস্ট, ওদেরকে খুব রেসপেক্ট করে নর্মালি। সো আলাদা করে যে নায়ক হিসেবে রেসপেক্ট করবে এটা না। নর্মাল কোনো ট্যুরিস্ট ওই জায়গায় গেলেও ওকে এমনিতেই খাতিরদারি করে। সো
নর্মালি ওই ডিস্টার্ব করার মতো মানুষ আশেপাশে থাকে না। তোমার এই আর্থিক ব্যাপারটার সাথে আমি পরিচিত এবং আমি জানি যে তুমি যে কোনো সময় তুমি মাটিতে বিচরণ করতে পারো, কারণ তুমি মাটির মানুষ হয়ে থাকতে পছন্দ করো। তো বলছিলাম না যে আমি অনেকের কাছ থেকে জানতে চেয়েছি, যেমন শায়লা আপা আমাকে অনেকগুলো তথ্য দিয়েছে। ওকে, মাই ম্যানেজার। ইয়েস, ও গ্রেট। অ্যান্ড প্রডিউসার্স অনেক কিছুই তো আসলে ওনার পরিচয় আর কি। রাইট। তো উনি সেটাই বলছিল যে শরীফুল রাজ কখনো ফ্রি থাকে না, সে সব সময় ব্যস্ত, এবং ব্যস্ত মি টাইমটা সে খুব এনজয় করে। একদম এনজয় করি, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই আলাদা প্রাইভেসি দরকার আছে। এভরিবডি, মানে শুধু এটা ছেলে মেয়ে মানে সবার, বাচ্চা শিশু, তো ওই প্রাইভেসিটা খুবই ইম্পর্টেন্ট, যে ওই টাইমটা নিজের জন্য টাইম রাখাটা। সো আমি আমার নিজের জন্য টাইম রাখাটাকে একদম এনজয় করি, এবং আসলে এনজয় মানে শেষ পর্যন্ত এনজয় করতে চাই। এবং আরেকটা যেটা বললো যে কুক, উনিও বললো তুমি খুব ভালো রান্না করো। তাই আমরা হ্যাঁ, তো আমি কখনো খাই নাই। আমি তো 10 বছর পরে আপনারা না আসছি তো খাওয়া তো। সো এটা পাওনা থাকলো হ্যাঁ, ইনশাআল্লাহ, বনলতা please. এক্সপ্রেসের সাকসেস পার্টি। হ্যাঁ, আমি যখন অবসর টাইম, এটা আর হয়ে গেছে কি যে প্যান্ডেমিক থেকে শুরু করে লাস্ট 1-2 বছরে আমি যেহেতু বাসায় অনেক থাকা হয়, আমি ওই যে সুযোগ পেলে যেহেতু রান্না করতাম, তো এই রান্না করতে করতে আরো শিখলা কিভাবে? অটোমেটিকলি হয়ে গেছে। YouTube? সার্ভাইভার তো, সো লাইক মানে বাসায় করতে করতে ডিম ভাজি, আলু ভর্তা, ডাল ভাত করতে করতে একটা সময় দেখলাম যে না, অনেক কিছু আর পারি কি আমি। কি পারো? অনেক কিছু, মাটন, বিফ, বিরিয়ানি, মাছ, যেহেতু আমি মাছ পছন্দ করি অনেক, অনেক মাছ। সো মাশাআল্লাহ। থাই, ইন্ডিয়ান। এবার কিন্তু একটা রেস্টুরেন্ট খোলার সময় হয়ে আসছে। আপনারা খুলেন, আমি আসি। রেসিপি বাই শরীফুল রাজ। তো যেটা বলছিলে যে তোমার ব্যাপারে বলছিলে, এবং আমি যাদের সাথে কথা বলেছি সবার মধ্যে একটা কমন একটা ফ্যাক্টর পেয়েছি, কমন একটা স্টেটমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে শরীফুল রাজ ইজ এ গুড সোল, গুড হিউম্যান বিং। বাহ, চমৎকার। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। অনেক, আমার মনে হয় যে ওনারা যারা যারা আমার খুব খুব কাছের মানুষরাই আমাকে এই ব্যাপারটা জানেন, যারা আমার সাথে খুব মিশেন বা একসাথে আড্ডাবাজি হয়, যোগাযোগ আছে, হ্যাঁ ওনারা ঠিকঠাকই বলেছেন মনে হয়। যেটা হয় যে আমার নিজেরও ফোন খুব একটা ইউজ করতে ভালো লাগে না, আমি ফোনে হার্ডলি কথা বলি, কিন্তু ফোন তো আমার হাতে থাকে, আমার পাশে থাকে। আমি শুনেছি যে গত বছর তুমি 7-8 মাস ফোনই ব্যবহার করোনি। হ্যাঁ, মানে ফোন আমার একটা সময় মনে হয়েছে যে ফোনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট না, মানে এটা আরও মনে হয়েছে আমি দীর্ঘ অনেকদিন যেহেতু ঘোরাঘুরির মধ্যে ছিলাম, আমি অনেকদিন ছিলাম মেঘালয়ের পাহাড়ে ছিলাম লম্বা অনেকটা টাইম। তো ওখানে দেখলাম যে আসলে এই ফোন টোন আমার খুবই একটা মনে হচ্ছে কি যেন, এটা আমার খুব নেসেসারি মনে হয় না, ম্যান্ডেটরি মনে হয় না, এটা আরও মনে হচ্ছে অবস্ট্যাকেল আমার জন্য। সো একটা টাইমে হ্যাঁ আমি ইন্টেনশনালি প্ল্যান করে বলছি না, আমি ফোন ইউজ করা দরকার নেই, আমি তো শুটিং করছি, আমার কাজ চলতেছে ঠিকঠাক, সো ফোনটা একটু অ্যাভয়েড করি আমি, সো এটা আমার জন্য হেলদি। সো ওই জায়গা থেকে আর কি, অন্য কোনো স্পেশাল কোনো কারণ নেই। এমনি কি তুমি স্পিরিচুয়ালি খুব কানেক্টেড? আমি অনেক স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি, কারণ আমি ছোট থেকেই ওই যে আমাদের ফ্যামিলির অনেকের মধ্যে সুফিজম ব্যাপারটা আছে। আমি বুঝতে পারছি। হ্যাঁ, সো সুফিজম ব্যাপারটা খুবই স্ট্রংলি আছে আমার নানিদের সাইডে। সো ওনারা এটা বিশ্বাসও করেন, প্র্যাকটিসও করেন। ছোটোবেলা থেকে আমি সুফিজমে আসলে ওদের থেকে দেখি আসলে একটু একটু আসছে। দেন আমি যখন একটু বড় হলাম, সুফিজম নিয়ে আমার একটু পড়ার সুযোগ হলো, দেন আমি বিভিন্ন মানুষ জানা শুরু করলাম। সো হ্যাঁ, আমি স্পিরিচুয়ালিটিতে এদেরকে মানে এক্ষেত্রে কাদেরকে ফলো করো তুমি? ওরকম করে ফলো না, লাইক হচ্ছে আমি যে মোগল থেকে শুরু করে যারা কবি বা কবিতা লিখতেন, বা আমি ওদের কথা যদি বলি যে মির্জা গালিব, আমির খসরু, ওই টাইম থেকে শুরু করে মানে এখনও যারা আছে, যারা সুফিজম বিলিভ করে প্র্যাকটিস করে, আমার কিছু ফ্রেন্ডও আছে যারা এরকম, ওরা মিউজিক করেন, ওরা ওরকম। আমি যদি আমাদের বলি যে আমার তো ভীষণ পছন্দ আমাদের ইমন ভাইকে, ইমন চৌধুরী, মানে তো আমার ভীষণ পছন্দ। আমার অনেকটা আমার যখন খুব বাজে টাইম যাচ্ছিল, আমি দীর্ঘ অনেক দিন ওনার স্টুডিও থেকে পড়ে থাকতাম, বিকজ অফ ওনার মিউজিক শোনার জন্য, উনি যে কাজ করছেন দেখার জন্য, আড্ডা মারতাম। এক্স্যাক্টলি। তো আমি বললাম যে ওই জায়গা থেকেই হয়তো আমি রেগুলার সুফিজম প্র্যাকটিস করি না, বাট হ্যাঁ মানে এটা আমার মধ্যে আছে এবং এটা বিলিভ করি। বাহ। তো তুমি বলছিলে যে তুমি একটা বাজে সময় কাটিয়েছো, তো এখন যেহেতু তুমি একটা নর্মাল স্টেট অফ মাইন্ডে আছো, আমি কি ধরতে পারি যে তুমি ভালো আছো এখন? একদমই, নো ডাউট। বাহ। তোমার আরেকটি বিষয় ভালো লাগে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমাদের মেগাস্টার তো মেগাস্টার শাকিব খান, তারপরে আসলে আমি নির্মাতাদের দেখেছি যে অভিনয় সমৃদ্ধ কোনো চরিত্র যদি হয়, হ্যাঁ, সবাই শরীফুল রাজকে সবার আগে খোঁজে।
এবং শরীফুল রাজের অবস্থানটা সে জায়গায় চলে এসেছে, তুমি কি সেটা ফিল করো? না, আমি ওরকম করে ভাবিনি বা হচ্ছে আমি হচ্ছে গো উইথ দ্য ফ্লো। আমি এখন পর্যন্ত যে কাজের ওই যে বললাম না যে কাজ আসছে, কাজ করছি, আপস অ্যান্ড ডাউন ছিল, বাট এরপরও আসলে আবার আমি কাজটাই কিন্তু করতে চাইছি, যে আবারও সিনেমা করতে চাচ্ছি, আবারও সিনেমা করছি হয়তো বা। সো হ্যাঁ, না আমি ওরকম করে ভাবিনি। ওকে, তো আজকে হচ্ছে 28 মার্চ এবং আজ হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের জন্মদিন। Oh, great. Happy birthday to him. I love that guy. Like he's a very cool and great guy. হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে তার জনপ্রিয়তা এবং অভিনয় তোমাকে কতটা ইন্সপায়ার করা। দেখেন, আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যেহেতু সিলেটে আমার স্কুল কলেজ, তো আমাদের সিনেমা হলে সিনেমা দেখার তো একটা প্র্যাকটিস ছিলই। স্কুল বাং মেরে সিনেমা দেখার একটা প্র্যাকটিস ছিল। তো আমরা একসাথে একটা গ্রুপই যেতাম। কোনো দিন গ্রুপ না পেলে আমি একা বা এক দুজনকে নিয়ে। তো এইডেড স্কুলে পড়তে না? রাইট, হ্যাঁ। তো আমাদের স্কুলের পিছনেই সিনেমা হল ছিল, যদি এখন নেই সিলেটে, প্রায় 7-8টা সিনেমা হল ছিল আমাদের স্কুলের আশেপাশে। তো ন্যাচারালি হ্যাঁ, ভালো সিনেমা খারাপ সিনেমা মিলিয়েই তখন সিনেমা চলতো আর কি। মানে যে ফ্যামিলির মানুষরা যে সিনেমা দেখতে যাবে এই প্র্যাকটিস আমার মনে হয় না তখন ছিল, না, মানে একদমই না। তো লুকিয়ে লুকিয়ে যেতাম, তার জন্য মায়েরও খেতে হয়েছে আমার হাতে অনেক। সো হ্যাঁ, ওই সময় আমি সাকিবের সিনেমা দেখেছি সিনেমা হলে গিয়ে। কোনো পার্টিকুলার সিনেমার কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে, পার্টিকুলার সিনেমার কথা এক্স্যাক্টলি মনে আছে। আমি ওনার একটা সিনেমা দিয়েছিলাম সিনেমা হলে গিয়ে, মরণ নিশান নামে একটা সিনেমা, এরকম অ্যাকশন গুলাগুলি করছে। স্যার আই রিমেম্বার। সো আমার মনে হয় যে উনি দীর্ঘ অনেক বছরের জার্নি, ওনার থেকে অনেক কিছু শেখারও আছে। সো উনি অনেক অনেক আমার মনে হয় উনি অনেক বড় মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। আমার মনে হয় যে উনি অনেক বড় মনের মানুষ, উনি আসলেই ভালো মানুষ। সো ওনার জন্মদিন আজকে, ওনাকে আমি উইশ করতে চাই হ্যাপি বার্থডে টু হিম। অ্যান্ড আমি চাইবো যে উনি যেভাবে বাংলা সিনেমাকে ধরে নিয়ে দৌড়াচ্ছেন, আমার মনে হয় যে এটা স্ট্রংলি আরও কয়েক বছর, আরও অনেক দিন আমাদের সাথে এরকম করে থাকবা। তো আগামীকাল হচ্ছে 29শে মার্চ, আগামীকাল আরেক তারকার জন্মদিন, সিয়াম আহমেদের জন্মদিন। সিয়াম তো তোমার ফ্রেন্ড নাকি কাছাকাছি? অফকোর্স ফ্রেন্ড, মানে শুধু আমার গুড কলিগ। হ্যাপি বার্থডে সিয়াম, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যান্ড ওরও আমার শুধু ফ্রেন্ড না, আমি মনে হয় যে আমি সিনেমাতে আসার পরে যে কতটা মানুষ আমাকে আসলে সিনেমাতে ইন্সপায়ার করতো যে এই সিনেমা কর, মানে সিনেমা করা উচিত, তোমার সিনেমা করা উচিত, তুমি কি করতেছো, মানে লাইক এরকম করে আসে না যে আদেশ দিয়ে বা হচ্ছে খুব প্রায়োরিটি নিয়ে, সবাই তো এটা বলতে পারেন না। সো সিয়াম ইজ ওয়ান অফ দ্যাম। সিয়াম সবসময় চাইতো আমি যাতে সিনেমা করি, ভালো কাজ করি, এবং হ্যাঁ আমার সবসময় এক ধরনের সো হি ইজ মাই ফ্যামিলি ফ্রেন্ড। বাহ, যদি তুমি ডিপ্লোমেসি না করে একটা উত্তর দাও, মানে প্রশ্ন করতে চাই যে কে বেটার অ্যাক্টর, আরিফিন শুভ, আফরান নিশো, সিয়াম আহমেদ নাকি শরীফুল রাজ? ওরে বাবা, আমাকে কি মানে মার্কিং করতে হবে? মানে একজনের নাম বলো শুধু, মার্কিং না। কাদের মধ্যে? আরিফিন শুভ, আফরান নিশো, সিয়াম আহমেদ, শরীফুল রাজ। শরীফুল আমি রাজ। মেগাস্টারকে বাদ শরীফুল রাখলাম। রাজ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। না এরকম না answer আমি তো না, চাচ্ছি সরি, না। লাইক আই এম জাস্ট কিডিং। আমি বললাম না, না, আমার না, যাদের নাম kidding না, এরপর- যাদের নাম বলছেন ওরা ভিশন ট্যালেন্টেড, ওরা অবশ্যই ওরা talented। ওরা নিশু ভাই তো আমি দারুণ ফ্যান, সিয়াম আমার ফ্যান, ও কাজ করছে ভালো ভালো কাজ। আমি বললাম শুভ ভাইকে দেখে আমি আসলে সিনেমাতে আসার পিছনে শুভ ভাইয়ের একটু অবদান আছে, অল্প একটু। আমি যখন মডেলিং করতাম তখন আসলে একটা জিনিস শুনতাম যে ছেছে ব্যাপারটা, মডেলিং করে ও অ্যাক্টিং পারে না, কি করে স্টিভ রোবট টাইপের পোলাপেন কি অ্যাক্টিং করছে না করছে। সো আই নোটিস দ্যাট গাই আরিফিন শুভ, উনি নাটক করছেন, সিনেমা করছেন, মডেলিং করতেছেন। সো দ্যাট ট্রিগার মি অ্যাকচুয়ালি। ওকে, তো ওয়াও, মানে তো মানুষ ভুলভাল বলছে, তো আমি বেটার আমিও ট্রাই করে দেখি। সো ওই জিনিসটা আসলে আমি শুভ ভাই থেকে একটুখানি, হ্যাঁ আমি আম রিলি ইন্সপায়ার্ড। বাস। তো আমি শুনেছি যে 2010 সালে তুমি আরিফিন শুভকে একটা মেসেজ দিয়েছিলে, 8 বছর পর নাকি সে সেটা রিপ্লাই দিয়েছিল আমার সিনেমার সময়। শিট, হাউ ডু ইউ নো দ্যাট? আমার তো সব জানতে হয়। আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ আমি করেছিলাম, বাট দেন হ্যাঁ আমার সাথে ওনার কথা হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। তো তুমি 2022 সালে প্রথম আর কি সুপারস্টারডমটা দেখেছো তুমি পরাণের পরে, রোমান চরিত্রে যখন তুমি অভিনয় করেছিলে, এবং সেই চলচ্চিত্রের পর 4 বছর হয়ে গেল, আমরা রায়হান রাফির সাথে তোমাকে আর দেখলাম না কেন? কোনো অভিমান? রাফি হয়তো বা বিজি অনেক। রাফি তো ইদানিং ভাবছে যে নায়কই নিবে না, নায়কে নিয়ে সিনেমা বানাবে, নায়কই নিব না। সো না, আমার মনে হয় যে না, রাফি তো খুব ভালো কাজ করছে। রাফির সাথে আমার 2টা সিনেমা করা হয়েছে।
তো রাফি নিঃসন্দেহে হি ইজ এ ভেরি গুড দুইটা আরেকটা কোনটা? দামাল ও হ্যাঁ, পরান। কিন্তু দামালটা তো তুমি পরান রিলিজের আগেই করেছো আর কি। না না না, পরান রিলিজের পরেই, পরে পরে আমাদের প্ল্যান করে এটা শুট করা হয়েছে। সো রাফি আমার খুব পছন্দের একজন ফিল্ম মেকার। ইনফ্যাক্ট ও আমার কাজিনও হয় সামহাও। আমার ছোট বোনের বিয়ে হয়েছে ওদের ফ্যামিলিতে, এরকম একটা ব্যাপার টার্মস আছে। সো লাইক, সো রাফির সাথে আবার হয়তো বা কাজ হবে রাফি ভাবলে। সো আমি খুব চাইবো রাফি যাতে ভাবুক। রাফির তো লম্বা পাইপলাইন এখন। না, আমরা মাঝে মধ্যে নিউজে শুনি যে শরীফুল রাজকে নিয়ে একটা কাজ করতে যাচ্ছে। একটা কাজ রায়হান রাফি। কত বছর ধরে বলতেছে এটা? অনেক বছর ধরে আমি শুনছি, কিন্তু কাজটা আর দেখি না। ওকে ফাইন, আমিও দেখছি না। So, আমি আশা করবো যে হ্যাঁ খুব দ্রুত যদি রাফির সাথে আমার কাজও হয়, আই উইল বি হ্যাপি, কারণ হি ইজ এ ফ্যান্টাস্টিক ফিল্ম মেকার। আর ওর সাথে আমার খুব বোঝাপড়াটা খুব দারুণ আর কি। সো আমার মনে হয় যে না, আমরা হইতেই পারে কাজ। অবশ্যই, কারণ এই আর রোমান রশিদ রিকোয়েস্ট করছে আরেক আরেক আরকে RR যে প্লিজ রাজকে নিয়ে কাজ করুন, এবং রাজের সাথে আমি তার প্রথম ছবির ডিরেক্টর আরেক রেদওয়ান রনিকেও দেখতে চাই। ও গ্রেট, দেখলে আমরা সব বাবা সব আর একসাথে। যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে তোমার নাম নিয়ে, হ্যাঁ তোমার নাম তো আমরা বলি যে শরীফুল রাজ, হ্যাঁ, কিন্তু আমি শুনেছি তোমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম, এবং রাজ নামটা কোনো এক আড্ডা থেকে পাওয়া। ব্যাপারটা ওরকম না। সো এটা লং স্টোরি বলতে লং স্টোরি। সো একটা টাইমে একজন আমাদের বড় ভাই, সো উনি ওই জায়গা থেকে, আপনার রাইট, আপনি যেটা বলছিলেন। সো আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ডেফিনেটলি আমি ওই সময় ডেট করতাম একটা মেয়েকে। বোঝা যাচ্ছে। সো আমরা যেহেতু একসাথে কাজ করতাম, অ্যান্ড উনি বললো যে না একটু ফিল্মি কি নাম টাম, তো ওই জায়গা থেকে সো উনি আসলে অ্যাপ্রোচ করেন যে না ব্যাপারটা এরকম হওয়া যায় কিন্তু। স্যার হ্যাঁ, ওইখান থেকে আসলে আচ্ছা, যে ওই মেয়েটারও নাম দিছে একটা, আমারও নাম দিছে একটা। তো ঠিক আছে, ফিল্মি ওয়ার্ল্ড, ঠিক আছে। তো সেই মেয়েটা কি এখন নায়িকা? না না না, ও এখন নেই। আচ্ছা আচ্ছা, ওকে। তো কি রাজ করতে চাও তুমি এখন, যদি জানতে চাই? আমি কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি রাজ করতে চাই কিনা জানি না, বাট একটা জিনিস চাই যে আমি ঠিকঠাক সুস্থ থেকে, আমি যেই কারণে আসলে সিনেমাটাকে ভালোবাসি, যেই কারণে সিনেমা করতে আমার পছন্দ, অনেকদিন সুস্থ থেকে আসলে অনেকগুলো সিনেমা করতে চাই। দ্যাট ইজ আই ওয়ান্ট। বাহ, সেটা আমরাও চাই, কারণ শরীফুল রাজকে আমরা মিনিংফুল রোলে এরকম অনেক অনেক বছর দেখতে চাই আর কি। এবং সেজন্য আসলে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট আর কি, সেটা চাই খুব। ইনশাল্লাহ আই এম ট্রাইং হার্ডার। গ্রেট। এবং আমি শুনেছি যে মাঝখানে একটু টালমাটাল হলেও এখন তুমি বেশ গোছানো এবং এখন বেশ ডিসিপ্লিন, এবং সেটা আমি অনেকের কাছ থেকে না মানে শুনেছি। আপস অ্যান্ড ডাউন তো মানুষের পার্ট অফ লাইফ। তো আমার মনে হয় যে এটা এরকম না যে সবচেয়ে অনেক বড় বড় মানুষদের আপস অ্যান্ড ডাউন আছে। রাইট। সো ইট ইজ পার্ট অফ লাইফ। হ্যাঁ, এটা নিয়ে রিগ্রেট করে থাকার বা এটা নিয়ে এক জায়গায় বসে থাকার মতো ছেলে আমি না। সো যেহেতু আই লাভ টু এক্সপ্লোর অ্যাজ অ্যান আর্টিস্ট, সো আমার মনে হয় যে আমার আরও অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। যা হয়েছে ইটস ওকে ফাইন, এটা নিয়ে আমার কোনো অবশ্যই। তবে এই যে এক্সপ্লোর করতে চাওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা, এটা কিন্তু আমি শুনেছি যে তোমার ছোটবেলা থেকেই আছে, এবং ছোটবেলা থেকে তুমি ভীষণ চঞ্চল ছিলে। তোমার 18 নভেম্বর জন্মদিন, হ্যাঁ আমার 18 নভেম্বর এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় তোমার তোমার দেশের বাড়ি আর কি। তোমার ছোটবেলা সিলেটে কেটেছে, এবং এইডেড স্কুলে তুমি পড়েছো, মদনমোহন কলেজে পড়েছো। তো সেই সময়ের কোনো স্মৃতি, কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে চঞ্চলতার কিংবা না আমি হ্যাঁ গ্রামে ব্রাউনবাড়িতে যখন ছিলাম, হ্যাঁ আমি চঞ্চলতা বলতে কি বোঝায়, গ্রামে থাকলে ডান পিঠে হওয়ার স্বভাবটা মানে যেটা হয় আর কি নর্মালি। তো একটু ছিলাম দুষ্ট প্রকৃতির ছিলাম, সেটা হয়তো বা হ্যাঁ। যখন আসলে আমরা সিলেটে চলে যাই আবার, তখন আমি আবার ভয়াবহ ডিসিপ্লিনের মধ্যে ঢুকে যাই, যে স্কুল ঠিকঠাক টাইমে। তো গ্রামের স্কুলে তো বাংলা আম্মু দেখতে পারতো না, বা আম্মুর কাছে স্যারের বিচার দেওয়া ওটা খুব কঠিন ছিল। এবার শহরে তো আসলে অভিভাবককে গার্ডিয়ানকে বিচার দেওয়া যে খুব ইজি লাগে হচ্ছে, স্কুল থেকে কিন্তু আসে নাই। সো শহরে যাওয়ার পরে না খুব টাইট স্কেজুলের মধ্যে ঢুকলাম, অ্যান্ড সবাই পড়াশোনা। দেন আমি স্কুল থেকে আবার বিএনসিসির ক্যাডেটের সাথে খুবই স্ট্রংলি ইনভলভ ছিলাম। সো আমি অটোমেটিকলি খুব ডিসিপ্লিন একটা লাইফের সাথে ইনভলভ হয়ে গেছিলাম, যে আর্মি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড যেহেতু মানে আব্বু গভর্নমেন্ট সার্ভিস করতেন, সব কিছু মিলে আমি নিজে একটা ক্যাডেট লাইনের। তো আমার খুব ডিসিপ্লিনের মধ্যে থেকে আমি স্কুল কলেজ শেষ করি একদম ঠিকঠাক আর কি। আমি শুনলাম যে তোমাকে মাজারে নিয়ে যেতেন আঙ্কেল, এবং সে সময় কি তোমার কখনো, যেহেতু সিলেটের ছিলে, তুমি আমাদের প্রয়াত নায়ক সালমান শাহর কবর দেখেছিলে?
আহ, শুধু কবর না, বেসিক্যালি আমরা এখন যারা আমরা এখন এই বয়সে এখনো বড় হয়েছে, যারা কিছু মানুষ আমার ফ্রেন্ড আছে যারা সিলেটে থাকেন, তো এখনো সময় পেলে আমরা সুযোগ পেলে সালমান শাহের বাসায় গিয়ে আড্ডা মারি যতটুকু সুযোগ পাই। তাই অ্যান্ড মামা আছেন একজন আমাদের, আমার মনে হয় ওই মামাকে সবাই চিনেন, কুমকুম মামা। হ্যাঁ আচ্ছা, ওকে। সো হ্যাঁ, লাস্টবার যখন যাই আমি, তখন আমার ফ্রেন্ডদের নিয়ে ওনার বাসায় আমি অনেকক্ষণ আড্ডা মারি। উনি তো অবভিয়াসলি উনি জানেন আমাদেরকে- এখন তুমি নায়ক। উনি আমাদেরকে খুব আপ্যায়ন করছেন, খাবার দাবার খাওয়াইছেন, সালমান শাহের পুরাতন জিনিসপত্র দেখাইছেন অনেক, মানে উনি অনেক চিল, উনি উনি মানে এই বিষয়টা কেমন লাগে যে তুমি যার বাসায় যাচ্ছ সেখানে একজন নায়ক ছিলেন এবং নিশ্চয় দেয়ালগুলো সেই কথা বলে, সেই অনুভূতি, যেহেতু তুমি স্পিরিচুয়ালি নানাভাবে কানেক্টেড, এই বিষয়গুলো নিশ্চয় ফিল করো। একটা সময় ছোট যেহেতু আমি স্কুলে ছিলাম, তখনকার ফিলিংসটা ছিল একরকম, যে এই বাড়িটা সালমান শাহের বাড়ি। তখনকার এক ধরনের ফিলিংস ছিল, সত্য বা মৃত্যু emotion ছিল। নিশ্চয় দেখেছিল। হ্যাঁ, আমি দেখেছি, আমি হলে গিয়ে আব্বু আম্মু চাচা চাচি ওদের সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে সিনেমা হলে দেখেছি। সো হ্যাঁ, ছোটোবেলার এক ধরনের ফিলিংস ছিল, বাট যখন আসলে আমি মিডিয়াতে কাজ করি বা অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আসলে আমি ডেভিডে কাজ করছি, এখনকার ফিলিংসটা ডিফারেন্ট হয়। এখন আসলে ওই ওনার অ্যাবসেন্সটা টের পাওয়া যায় বাসায় গেলে, যে কেউ একজন ছিলেন এরকম একজন হয়তো বা। হ্যাঁ, তো আমাদের স্কুলের পাশ দিয়ে যেতে হয়, সো আমার ওনার বাড়ির সামনে দিয়ে আমাকে লিটারেলি আমাদের স্কুলে যেতাম আমরা। বাহ, সো হ্যাঁ, এখনও সুযোগ পেলে আমি ওই বাড়িতে যাই। অ্যান্ড আমরা মোটামুটি, আমি একা না, আমার ফ্রেন্ড সার্কেল থাকে, মামাকে সহ আমরা মাঝে মধ্যে আড্ডা মারি। বাহ। অ্যান্ড মাঝারে, হ্যাঁ, আমরা মাঝারে যেতাম। আব্বু যেহেতু কোরআন তেলাওয়াত নিজে করতে পারতেন না, সো আব্বুর একটা জিনিস ভালো লাগতো, যে আমি আমার ছোটো ভাই আমরা জোরে কোরআন তেলাওয়াত মানে করবো আমরা, আব্বু শুনবে বসে বসে পাশে বসে। সো এটা আব্বুর ভালো লাগতো। তো ভালো লাগার থেকে আব্বু যখন এই ছুটিতে থাকতো বা উইকেন্ডে আসতো, আমাদের দুজনকে বলো চলো আমরা মাঝারে যাই। আমরা মাঝারে জিরাত করা শেষ, দেন মোটামুটি আব্বুকে ইমপ্রেস করার জন্য হলেও কোরআন তেলাওয়াত করতে হতো, যে ওকে ফাইন, দুই ভাই মিলে আমরা কোরআন তেলাওয়াত করছি। হ্যাঁ, এটা অনেক দিনের আমাদের প্র্যাকটিসও ছিল সিলেটে যখন ছিলাম, যে না সুযোগ পেলে। এখন সেটা আছে। এখন তো আমি ঢাকায় থাকি, ওনারা সিলেটে থাকেন। হ্যাঁ, আমরা এখন গেলে আমি ডেফিনেটলি মাঝারে যাই, একটু টাইম স্পেন্ড করি ওই জায়গায়। বাহ। তো তুমি তো অনেক সিনেমা দেখতে, যেটা বলছিলে যে পালিয়ে অনেক সময় দেখা হতো, নায়ক রুবেলেরও ভক্ত ছিলেন হ্যাঁ, নিশ্চয়ই। একদম। আমি কোন সিনেমা বেশি দেখা আমি হতো? অনেক সিনেমা ভন্ড দেখছি, ওনার বাংলার টাইগার কি কি, আর ওনার অনেক সিনেমা দেখা হয়েছে। লড়াকু? লড়াকু। So, হ্যাঁ, আমি লড়াকু আমি বিটিভিতে দেখছি, বেসিক্যালি সিনেমা আচ্ছা। হলে, মানে গিয়ে দেখিনি। লড়াকু আচ্ছা। আমার ভণ্ড টিভিতে তো হ্যাঁ 98 এর ছবি। ফ্রাইডেতে আমার টিভিতে দেখা লড়াকু। বাহ বাহ। রুবেল ভাই কিন্তু আমার বাসার পাশে থেকে। ও রিয়েলি? তো ঢাকায় আসার গল্প শুনবো। 2009 সালে খুব সম্ভবত ঢাকায় এসেছিলেন জি। এবং তখন এসেই একটা ধাক্কা খেয়েছিলে, কারণ তখন তোমাকে অর্থনৈতিকভাবে কিছুটা সময় পরে আর কি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং পরবর্তীতে তুমি নারায়ণগঞ্জে এক মামার কাছে গিয়েছিলে, তাই না? এক মামা না, আমার বড় মামা, যে আসলে এই যে আমাকে বললাম না, আমি কুক, একটু আগে জিজ্ঞেস করছিলেন যে কুকিং কিভাবে পারলে শিখলে, করলে, এটা তো আসলে ইটস নট এ ম্যান জব নর্মালি, ইউজুয়ালি না, বাট পৃথিবীর সবচেয়ে বড় শেফরা ম্যানস। রাইট, এক্স্যাক্টলি। আমার মামা আমাকে আসলে ভীষণভাবে ইন্সপায়ার করেছেন, যে লাইক রান্না বান্না, কুকিংয়ে। উনি হি ওয়াজ এ টিচার দেন, উনি একটা স্কুলের টিচার ছিলেন। সো সকালবেলা উঠে খাবার রেডি করে বাসা থেকে যাওয়া, খাবার খাওয়া ওনার সাথে, ওই প্র্যাকটিসগুলো বেসিক্যালি ওনার কাছ থেকে আমার পাওয়া। অ্যান্ড হ্যাঁ, উনি আমাকে আব্বু আম্মুর পরে সবচেয়ে বেশি আদর করতেন আমার বড় মামা। স্টিল উনি নারায়ণগঞ্জে থাকেন। সো এই আর কি। তো পরের বছর তুমি ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং সেই সময় তোমাকে আরেকটা ক্রাইসিস ফেস করতে হয়েছিল। তখন তোমাকে বন্ধু হাবিব বেশ হেল্প করেছিল। জি, ও আমার স্কুল ফ্রেন্ড। আমরা যে স্কুলের নাম বলেন এডিটা হাই স্কুল, সো আমরা ওখানেই একসাথে পড়াশোনা করতাম। ইনফ্যাক্ট আমাদের কলেজও একটা কলেজে ছিল, ও একটা ডিপার্টমেন্টে ছিল, আমি একটা ডিপার্টমেন্টে ছিলাম। সো স্কুল মানে কলেজ পাস করার পর ও ঢাকা চলে আসে। সো আমি মানে ওইদিকে কী করবো বুঝতেছিলাম না। দেন আমি পরীক্ষা দিয়ে হচ্ছে ঢাকা কলেজে পরীক্ষা দিয়ে আমি সাবজেক্ট পাই হচ্ছে ইসলামের ইতিহাস। আমার বড় মামা শোনার পরে বলছে, লিভ ইট, তোমার ইসলামের ইতিহাস পড়া দরকার নেই, তুমি স্লিপ লেটার নিয়ে নারায়ণগঞ্জ চলে আসো, আমি তোমাকে নারায়ণগঞ্জে ভালো সাবজেক্টে ভর্তি করে দিচ্ছি। সো ওনারা আবার চাচ্ছিল না যে না ঢাকা কলেজে পড়লে পলিটিক্যালি বায়াসড হবো কিনা বা এরকম, মানে নর্মালি চাচ্ছিল না যে আমি ঢাকা কলেজে পড়াশোনা না করে। দেন আমি নারায়ণগঞ্জে চলে যাই, নারায়ণগঞ্জ কলেজে যাওয়ার পর আমার বড় মামা আমাকে ওই জায়গায় অ্যাডমিশন করেন ইংলিশ অনার্স। সো আমি ওখানে নারায়ণগঞ্জ কলেজে 1 বছর পড়াশোনা করি ইংলিশ অনার্স। তো আমার নারায়ণগঞ্জে অনেক ফ্রেন্ডস আছে নদীর ওপার, সো হিউজ ফ্রেন্ড সার্কেল আমার।
আচ্ছা, তো হাবিব ভাই যখন তোমাকে একটা জায়গা নিয়ে গেলেন এবং তোমাকে মেসে একটা বোধহয় সুযোগ করে দিয়েছিলেন এবং সেখানে বোধহয় 15 জন গাদাগাদি করে থাকতে হতো, হ্যাঁ, তো সেই মোটামুটি স্ট্রাগলিং লাইফের গল্পটা একটু শোনো। এটা তো খুবই নস্টালজিক ব্যাপার স্যাপার। সো আমি ঢাকায় আসার পরে হাবিব, হ্যাঁ ওদের সাথে আমার থাকা হয় ধানমন্ডি 15 নম্বরে হাতিমবাগ মসজিদের ঠিক উল্টা পাশে একটা বাড়িতে। সো অনেক সাথে থাকার পরে ও বেসিক্যালি অ্যাক্টিং করতে চাইতো এবং ও প্রফেশনালি গিটার শিখতো ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে বিকেলবেলা সন্ধ্যার টাইমে। তো ওইটা ও আবার থিয়েটার করতো। সো ও আমাকে মাঝে মধ্যে মানে ওইটা আরও একটু থাকতো ছোটোবেলা থেকে, স্কুল কলেজে একটু আলাদা পাং পুং মিঙ্গেল তো আছে না থাকে। তো ও আমাকে গিটার বাজানো শেখা, থিয়েটার করা, এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে আমার মধ্যে ওর থেকেও একটু আসলো যে বা নাইস, তো মানে এটা ভালো একটা জিনিস, মানে এটা যদি শেখা যায়, এটার সাথে থাকা যায়, এটা মনে ভালো হবে। তো ও আমাকে একটু ইন্সপায়ার করছে। হ্যাঁ, ও আমাকে ঢাকায় থাকার পিছনের এই অবদানের পিছনে হাবিবের অনেক বড় হাত আছে। সো আল্লাহ ওকে অনেক বড় করুক, যেখানে আছে। আসলে বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, মানে তার কাছ থেকে তোমার তো আসলে অভিনেতা হয়ে উঠবার কথা না আর কি, জি না, কারণ তোমার একদমই না। ফ্যামিলিতে বোধহয় কেউ নেই। একদমই না। হ্যাঁ, তো এই যে বন্ধুর কাছ থেকে একটা শিল্প চর্চার একটা আবেশ তোমার ভিতরে এসেছে, সেটাই হয়তো তোমার ভিতরে শুধু এটা না, আমরা একটা সময় যে বললাম না, আমরা তখন তো খুব ব্যাক দেন খুব পপুলার ধারাবাহিক ছিল, নাটক ছিল ক্যারাম। সো আমাদের, মোশাররফ হ্যাঁ রাইট, তখন এগুলো খুবই, আমরা সিডি নিয়ে একসাথে ফ্রেন্ডরা বসে ক্যারাম দেখতাম প্রায়, মানে সো এটা আমরা এনজয় করতাম। সো ওই জায়গা থেকে আস্তে আস্তে আসলে এই সিনেমাতে কাজ করার পিছনে আসলে তো একদিনে হয় না, মানে অনেক কিছুর ছোট ছোট জিনিস থাকে যে আসলে আমাকে ইন্সপায়ার করলো, এই জিনিসটা ভালো লাগলো। দেন অনেক বছর পরে আমার এখন মনে হয় যে না, এগুলো আমার কাজে ছিল কাজে আর কি। দিয়েছে। একদম ঠিকঠাক। এবং তোমার আড্ডার জায়গাগুলোতে বোধহয় শিল্প মনা মানুষরাই বেশি থাকতেন আর কি সে সময়, কারণ তুমি আড্ডা দিতে রবীন্দ্র সরোবরের সেখানে কিংবা ধানমন্ডি 15 আপনি তো সব জানেন না, আপনি মহাখালী বাস স্ট্যান্ড। হ্যাঁ মানে আমি যেহেতু আমি ঢাকায় আসার পরে সারাদিন কাজ না থাকলে সন্ধ্যা বিকেলে আসলে আড্ডা দেওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। সো হ্যাঁ, মানে আমি একটা টাইমে প্রচুর আড্ডা দিতাম ধানমন্ডিতে। আর আমার ধানমন্ডি ভীষণ পছন্দ, আমার ধানমন্ডি লেক আমার ভীষণ পছন্দ। মানে উদ্ভ্রান্তর মতো কত দুপুর কত সন্ধ্যা যে আমি ধানমন্ডি লেকে কাটাইছি, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, আমি ওখানে ভালো মানুষ, হ্যাঁ এটা এটা ঠিক বলেছেন যে ভালো মানুষদের সাথে আড্ডা না মারলাম, যদি খারাপ সঙ্গদের সাথে আড্ডা মারতাম তাহলে কিন্তু এটা আমার লাইফে পজিটিভলি আসতো না। সো আমি হয়তো বা যাদের সাথে আড্ডা মারছি কোনো না কোনো কারণে ওরা অনেক পজিটিভ ছিলেন। সো ওই পজিটিভিটিগুলো আসলে মেবি আমি মানে লাইক হচ্ছে গেইন করছি। বাহ। তো মিডিয়াতে তোমার প্রথম প্রবেশটা হচ্ছে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে, এবং তুমি সাইড আর্টিস্ট কিংবা জুনিয়র আর্টিস্ট যেটাকেই বলে আর কি, হ্যাঁ, তুমি সেভাবে সুযোগ পেয়েছিলে, এবং যেখানে আরিফিন শুভ ছিল, সারিকা ছিল, শখ ছিল, নিলয় ছিল, তো তাদের সাথে তুমি কাজ করেছিলে। কিভাবে সুযোগ এসেছিল? এটা বিপ্লবীদের মনে হয় একটা প্রোডাকশন হাউস ছিল তখন, এরকম একটা বাংলা লিঙ্কের বিজ্ঞাপন। সো আমি যেহেতু ধানমন্ডিতে আড্ডা মারি, সো এর মধ্যে অনেক ছেলে মেয়ে লাগবে আমাদের, সো কাম অ্যান্ড জয়েন উইথ আস, আবার টাকাও পাওয়া যাবে। সো গুড অফার, এই অফার কে মিস করবেন, আমার তো টাকাই নেই। সো হ্যাঁ, আমি শুটিং করলাম। শুটিংয়ে গিয়ে দেখলাম যে বা নাইস, ইন্ডিয়া থেকে একজন কোরিওগ্রাফার আসছেন, ওরা সবাইকে নাচ টাচ শিখাইতেছে, ইটস গুড হোয়াটএভার। মানে টিভি কমার্শিয়াল তো, মানে সবাইকে খুব, মানে জুনিয়র আর্টিস্টদেরকেও মানে প্রোডাকশন হাউসগুলো খুব ভালো টেক কেয়ার করছে আমাদের, মানে প্রপার একটা জিনিস দেখলাম যেটা আমাকে আসলে খুব ভালো লাগলো। সামনাসামনি সব, মানে শুভ ভাইকে, সারিকা, নিলয় আলমগীর অ্যান্ড মনে হয় শখ, ইয়া এক্স্যাক্টলি, ওদেরকে দেখছিলাম। সো হ্যাঁ, ওটা আমার তখন মনে হচ্ছিল যে না বাহ, মানে আমি একটা খুব ভালো জায়গায় আসছি, তো কাজ করতেছি, গুড ফিলিংস হচ্ছে আমার। সো হ্যাঁ, ওইভাবেই স্টার্ট করছি আর কি। সো পরে যখন তুমি তারকা হয়ে গেলে তখন কি তাদের সাথে এটা নিয়ে কথা হয়েছিল? না, ওরকম করে কারোর সাথে এটা নিয়ে কথাই হয় নাই, কারণ অনেক হয়তো বা জানেই না যেটা আমি করছি, বা এরকম ভাবে কাজ করতে করতে আসছি। অনেকে মনে করে কি আমি যে কালকে সিনেমাতে আসছি, আমার এরকম সেরকম ব্যাপার স্যাপার, সিনেমাতে আসছি, এটা করে ফেললাম সেটা করে, ওরকম না। সো আই হ্যাড মাই জার্নি, অবশ্যই। সো ইটস এ বিউটিফুল স্ট্রাগলিং জার্নি। সো আমি এটা এনজয় করি। এরকম কয়েকটা কাজ করেছিলে মানে নাকি? হ্যাঁ, আমি একটা দুইটা 3-4-5টা কাজ করেছিলাম এরকম র্যান্ডম। তো প্রথমটায় কত সম্মানে ছিল? আমি প্রায় 8,000 টাকা আমাকে দেয়। সো তখন 8,000 টাকা আমার কাছে মনে হয়েছে প্রায় 800 কোটি টাকার মতো। তখন তোমার মান্থলি ইনকাম কত ছিল? মান্থলি ইনকাম জিরো, মানে জিরো মানে জিরো। সো হ্যাঁ, ওইটাই তখন আমার মনে হলো যে না ওকে ফাইন, যেহেতু আমি খুব ইন্ডিপেন্ডেন্ট,
মানে আমি অ্যাজ এ পার্সন ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি। সো যখন দেখলাম যে না টাকা আর্ন করার ব্যাপার আছে, মানে কোনো কিছু অ্যাচিভ করার পরে আসলে এটার ব্যাপার আছে, সো তার মনে হলো যে না আই উইল ওয়ার্ক হার্ড, আমি এটা অ্যাচিভ করবো, আই উইল মেক মানি, মানে আই উইল স্পেন্ড মানি। মানে এটা হচ্ছে তখন আমার সাথে আমার আসলে কমিটমেন্ট হয় যে না আমি তাহলে নিজে কাজ করে আর্ন করতে চাই। মানে এই যে আমার ভিতরে এটা ঢুকে দেন আসলে আমি অর্ডারলি মডেলিং, বিজ্ঞাপন, সিনেমা এই অর্ডারলি করতে করতে দেন আজকে। 8,000 টাকা দিয়ে কি করেছিলে মনে আছে? আমি আব্বুমোর জন্য শপিং করেছিলাম, ওদের যেহেতু ঈদ ছিল তখন, অ্যান্ড ওই টাকা দিয়ে আমি ওদের জন্য শপিং করি, বাসার সবার জন্য আমি কেনাকাটা করি, আমি বন্ধুদের সিলেটের বন্ধুদের সবার জন্য আমি পাঞ্জাবি কিনি। সো ওইটা আমি sweet. শপিং করে শেষ করে ফেলছি। বাহ, চাকরির চেষ্টা করোনি তো? হ্যাঁ আমি চাকরিও করেছি, ইনফ্যাক্ট আমি একটা ডেভেলপার্স কোম্পানিতে অনেকদিন চাকরি করেছি। আমি অনেকদিন জমি কেনা বেচার সাথে ইনভলভ ছিলাম। ভাবতেই পারছি আমি না। হ্যাঁ সেটাই, আমি সেন্ট মার্টিনে একটা টাইমে যে কোম্পানি জব করতাম, আমাকে আমার পোস্টিং ছিল কক্সবাজার অ্যান্ড লাইক সেন্ট মার্টিনের আচ্ছা। অনেক জমি আছে যেগুলোর কাগজপত্র কক্সবাজার করতে হতো। So আচ্ছা। আমি ওইভাবে অফিসিয়ালি ইনভলভ ছিলাম, ওখানে ছিলাম অনেকদিন। আচ্ছা, তো 2011 সালে তুমি বুলবুল টম্পার যেটা গ্রুমিং সেন্টার, হ্যাঁ। সেখানে তুমি যুক্ত হয়েছিলে। কিভাবে সন্ধান পেলে? ওই যেহেতু আড্ডা মারতাম, সবাই তো সবাইকে চিনে যায়, সো এর মধ্যে যেহেতু অনেক জায়গায় ব্লাফও আছে না, যে অনেক মানুষ ঠিকঠাক ওরিয়েন্টেড মানুষ, আবার একটা ছেলে মেয়ে যদি প্রপারলি মিডিয়াতে কাজ করতে চায় ওর চ্যানেলটাও ঠিকঠাক হওয়া লাগে। এক্স্যাক্টলি, মানে অনেকে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ব্লাফ জিনিস এই জায়গায় আছে, সো প্রপার গাইডেন্স, প্রপার চ্যানেলটাও ইম্পর্টেন্ট, যে আমাকে কি গাইড করলো বা গাইড করছেন। রাইট। সো থ্যাঙ্কস যে আমি আসলে ঠিকঠাক মানুষগুলোকে পাইছি লাইফে, যারা আমার অ্যাজ এ টিউটর, মেন্টর, যাদের কাছ থেকে আমার শেখার ব্যাপারটা অনেক বড়। আপনি বুলবুল টম্পার নাম বললেন, আজরা মাহমুদ, মানে ওরা আসলে ডিরেক্টলি মাই মেন্টর, যাদের মানে যাদের গ্রুমিং সেশন আমার লাইফে ইম্পর্টেন্ট, যাদের ও না বেসিক্যালি এই যে সিনেমা করছি আমি, এটার পিছনেও আমি তো মডেলিং করতাম, আইসক্রিমের সময় তো আমি আসলে অ্যাক্টিভলি মডেলিং করতাম, প্রফেশনালি মডেলিং করতাম। সো আমার আইসক্রিম দেখার পুরো পুরো মডেল ফ্যাটার্নিটি সবাই আসলে আইসক্রিম দেখতে যায় সিনেপ্লেক্সে তখন। এটা আমার জন্য গ্রেট ডে ছিল একটা, যে আমি যে জায়গায় কাজ করছি সবাই মিলে ওরা সিনেমা দেখতে আসছে, আমার খুব ইমোশনাল জার্নিও ছিল, শিট ম্যান। সো দেন সিনেমা দেখার পরে আমার কাজরা আপু তখন বললেন একটা কাজ কর, মানে তোর মডেলিং করা দরকার নেই, তুই সিনেমা কর। তো আমার আসলে নিচে নামার পরে, তা ওই যে সিঁড়িগুলোর মধ্যে নিচে সবাই আমরা বসছি এরকম, অনেক সাইডে ডাক দিন, বললো যে একটা কাজ কর, এখন থেকে মডেলিং করিস না, অ্যাক্টিং কর। তা আমার আসলে এটা আমি আসলে সিরিয়াসলি নেই, যে উনি তো আসলে শুধু শুধু কোনো কথা বলবেন না, উনি অনেক বড় মানের মানুষ, অনেক বড় মাপের মানুষ, অনেক নলেজেবল মানুষ একজন। তো আমি আসলে এটা সিরিয়াসলি নেই। ওই দিনের পর থেকে যে আমি মডেলিং স্টপ করে দিচ্ছি। বাহ। হ্যাঁ আমি সুযোগ পেলে আস্তে আস্তে করি, টুকটাক কাজ করি, বাট হ্যাঁ আমি ওই দিনের পর থেকে আমি কমপ্লিটলি আমার মন, মেধা, কাজকর্ম, চিন্তাভাবনা কমপ্লিটলি আসলে সিনেমা অ্যান্ড অ্যাক্টিং কেন্দ্রিক। বাহ। তো বুলবুল টম্পার কাছ থেকে আসলে রেদওয়ান রানীর টিম কিংবা রেদওয়ান রানীর নাম্বার পেয়েছিল, পরবর্তীতে তোমাকে ডেকেছিল, তুমি গিয়েছিলে, তারপরে আইসক্রিম তো একটা ইতিহাস আর কি। তো সে সময় আইসক্রিমের সময় যেহেতু তুমি মডেলিং ছেড়ে দিলে, তো রুটি রুজির তো একটা ব্যাপার তো হ্যাঁ চাপ না, দেখেন এই প্রেশারগুলো আসলে আজকের আমি হওয়ার পিছনের ওই প্রেশারগুলোও কিন্তু ভ্যাকুয়ামটা আমার জন্য কাজে লাগছে। এটাই কিন্তু অনেকে করে না, অনেকে হয় মডেলিংও করবে, সিনেমাও করবে, এটাও করবে। তো ওই ভ্যাকুয়ামটা ক্রিয়েট হওয়ার পরে ওই যে আমার আসলে চিন্তা ভাবনা করতে সুবিধা হয়েছে, যে আসলে আমার কি করা উচিত। কারণ এই চিন্তা ভাবনাটা তো তখন আমার গ্রো করে নাই ব্যাক দেন, মানে ওইটা গ্রো করার জন্য টাইম লাগছে। সো ওই টাইমটা হ্যাঁ আমার স্ট্রাগলেরকে আমি থ্যাঙ্কস দিতে চাই, মানে এই স্ট্রাগলিংগুলো যদি না করতাম আমি হয়তো এই যে ব্যাক টু ব্যাক সিনেমাগুলো করতে পারতাম না। ওই যে ভ্যাকুয়ামগুলো ক্রিয়েট হয়েছে তখন আমি চাপে ছিলাম, চাপে থাকার কারণে আমি অন্য কিছু করি নাই, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, ডিসাইড করছি যে আমি সিনেমাই করব। আমার অনেক চাপ না, আমার ডিসিশন এক জায়গাতে, আমি সিনেমা করবো। এটা নিয়ে আমার অহরহ অনেকের সাথে আসলে বাজে কনভারসেশনও আছে, যে কী করতেছো, তোমাকে অন্য কাজ করো, কাজ দিচ্ছি। আমি বলছি না, আই নিড ফিল্ম, আমি সিনেমাটাই করতে চাই। সো হ্যাঁ ওই ভ্যাকুয়ামগুলো ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু আমি এখন ব্যাক টু ব্যাক সিনেমা পাচ্ছি বা সিনেমা করছি, ভালো সিনেমা করার সুযোগ পাচ্ছি। থ্যাঙ্কস আমার ওই স্ট্রাগলিং ডেজগুলোর কারণে আসলে এটা হয়েছে। অনেক প্রবাদ বাক্য আসলে তোমার ক্ষেত্রে খাটে, বললাম না কিছুক্ষণ আগে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার বলবো হচ্ছে কষ্ট করলে কেষ্ট পেলে। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট।
ট্রুথ সেটা। তবে আইসক্রিমের পর যে তোমার একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল সেই সময় তুমি কোথায় থাকতে? আচ্ছা, তো তখন আমি একটা সময় আমি রনিবের হাউসে থাকতাম। রেদওয়ান রনির এক্স্যাক্টলি। প্রোডাকশন হাউস। হ্যাঁ, হাউসে থাকতাম আমি। সো তখন তো মানে ওই ভ্যাকুয়ামটা খুবই ডিফিকাল্ট ভ্যাকুয়াম ছিল, কারণ আই হ্যাড এগ্রিমেন্ট উইথ রেদওয়ান রনি যে আমি 2 বছর কোনো অন্য কাজ করতে পারবো না। একই তো আমি আচ্ছা। নিউ কামার, সেকেন্ড হচ্ছে অন্য কোনো কাজ যে করবো সেটার মানে এগ্রিমেন্ট যেহেতু সেটাও করতে পারছি না। দেন আমি স্টপ নিলাম একটা, নিয়ে আমি আবারও আমি আজরাবু সবাইকে বললাম আমি মডেলিং করতে চাই, প্রেশার এই প্রেশার নিতে পারবো না। দেন আমি আবার মডেলিং করে স্টার্ট করলাম। দেন এই যে আমার 2 বছর তো তুমি এগ্রিমেন্ট ছিল, ওই 2 বছর কি রেদওয়ান রনি তোমাকে নিয়ে অন্য কোনো কাজ করেছিল? না, ওই সময় আমাদের নিয়ে ওরকম কোনো কাজ হয়নি। সো হ্যাঁ, আমরা যেহেতু ফ্রেশ ছিলাম সবাই, তুষি, আমি, উদয়, সো ওনার একটা আমি জানি না ওনার হয়তো বা কোনো ব্যাক অফ মাইন্ডে কোনো প্ল্যান ছিল যে ফ্রেশ ওদেরকে শুধু সিনেমা দিয়ে দেখবো। হ্যাঁ দেখেন, ওইটাও কিন্তু আমার লাইফে কাজে লাগছে। এই যে এরকম? রেদন রনি ভেবেছেন আমরা ফ্রেশ জিনিস ওদেরকে সিনেমায় লঞ্চ করবো, ওরা সিনেমা করবে, ওইটাও কিন্তু আমার মাথায় ঢুকে আছে যে ওই যে আমি সিনেমা নিয়ে ঢুকছি, আমি কিন্তু এখনও সিনেমা ছাড়া কিছু ভাবতে পারি না যে আমি কিন্তু সিনেমাই করব। আমার কাছে অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের কাজের অফার্স ছিল, আমার অসংখ্য এই মানে অনেক প্ল্যাটফর্মের টিভি নাটকের অফার হ্যাঁ। ছিল। সো আমি বললাম ওই যে অনেক কিছুর ভ্যাকুয়ামই আমাকে আজকে ক্রিয়েট করছে। লাইক ওই যে রেদন বলছে ফ্রেশ, 2 বছরের এগ্রিমেন্টে হয়তো বা আমি চাপ খাইছি, প্রেশার খাইছি, আর ওই প্রেশার থেকে কিন্তু আমি অনেক কিছু শিখছি। মানে ওই প্রেশারটাই আসলে আমাকে দরকার ছিল। সিদ্ধস্ত করছে যে না, যে সিনেমাই করতে হবে, সিনেমাই করবো। একদম। So, হ্যাঁ, ওইটা আমার জীবনে কাজে লাগছে অনেক। এবং বলে না যে একজন সাধক আসলে তখনই সাধক হতে পারে যখন সে একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্য দিয়ে যায়, হ্যাঁ, কিংবা সেটা লালন হোক কিংবা অনেকেই আছে যে কষ্ট করলে আসলে সেই কষ্টটা দিয়ে কিন্তু একজন শিল্পী হওয়া যায়। তো সেরকমভাবে তোমার ক্ষেত্রে শুনেছি যে মহাখালী বাস স্ট্যান্ডে তুমি যখন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে যখন রেদওয়ান রনির প্রোডাকশন হাউসে শুটিং হতো, এইগুলো আপনি কিভাবে জানেন? এবং যখন শুটিং শেষ হতো খবর নিয়ে তখন ভোর রাতে হয়তো আমি তুমি ছিলাম না, অনেক আমার সাথে সময়- মুক্তাও থাকতো তখন মাঝে মধ্যে। মুক্তা, নিয়ামল মুক্তা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার আরেকটা ফিল্ম মেকার বন্ধু। জি। সো আমরা দুজনের এরকম হতো যে যেহেতু আমি যে হাউসে থাকতাম ওই হাউসে শুটিং চলতো, তো শুটিং শেষ হতো রাতে 12টায় 11টায়। দেন আবার রুম ঠিকঠাক করার ব্যাপার আছে, যেটা হয় আর কি ন্যাচারালি, ঠিকঠাক করে দেন আমরা আবার ওখানে থাকতাম। তুমি তো এখন সফল তারকা, সেটা কি তুমি মানো? আমি জানি না আসলে সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন। সফলতাকে ডিফাইন করব হচ্ছে কি পিসফুল মাইন্ড। যেহেতু তোমাকে এখন সবাই, তুমি যে কাজটা করতে চেয়েছো ফিল্ম, জি। সেখানে ডিরেক্টররা তোমাকে ডাকছে, তোমাকে প্রশংসা করছে, এটা এক ধরনের সফলতা। আরেকটা যেটা বললে সিনেমা হলে গিয়ে দর্শকরা তোমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করে, সেটা আরেক ধরনের সফলতা। এবং দিন শেষে বাড়িতে ফিরে তোমার আর্নিং তুমি হয়তো তোমার ফ্যামিলিকে দিচ্ছ, সেটা এক ধরনের সফলতা। জি। সেই তাহলে অর্থে- তাহলে আমি অনেক সফল, কারণ আমি এটা মেক শিওর করি যে আমি পিসফুল মাইন্ড কিনা আমার। হ্যাঁ, আমি তাহলে ঠিকঠাক আপনি একদম অন পয়েন্টই আছেন যে যদি সফলতার বিশেষণগুলো এগুলো হয়, তাহলে হ্যাঁ আমি অনেক ঠিকঠাক, অনেক ব্যালেন্সড, অনেক স্টেবল আর অনেক ঠিকঠাক আছি। তুমি প্রথম গাড়ি কিনেছিলে কবে? 2019-20। বাহ। তো সেই মুহূর্তে ফিলিংসটা আসলে কেমন ছিল? কারণ একটা সময় তোমার মান্থলি ইনকাম ছিল 0 এবং তুমি অনেক স্ট্রাগল করে এসেছো। তো যখন প্রথম গাড়ি কিনলে কিংবা ফ্ল্যাট কিনেছো তো অবশ্যই। না, আমি এখনো ফ্ল্যাট কিনিনি, আই এম আচ্ছা। নট দ্যাট মাচ রিচ, ওয়ানা বি রিচ। তো প্রথম গাড়ি কেনার মানে এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভালো, কারণ নর্মালি হচ্ছে আমি যেহেতু ড্রাইভ করা শিখেছি হচ্ছে সিনেমা, আইসক্রিম সিনেমা করবো ওই সময়তে, যেহেতু আমার ড্রাইভিং ছিল সিনেমার মধ্যে। তো শেখার পরে একটা টাইমে মনে হলো যে না, আমার গাড়ি, আর আমার খুব মানে আমি খুব প্যাশনেট ড্রাইভার, আমার Okay. গাড়ি ড্রাইভ করতে খুবই পছন্দ। একবার অ্যাক্সিডেন্টও করেছে। সো সেটা ইট ওয়াজ মাই ব্যাড লাক, মানে অবশ্যই। থ্যাঙ্কস গড যে আমরা সবাই জীবিত আছি এখন ঠিকঠাক। অবশ্যই অবশ্যই। ইট ওয়াজ এ ব্যাড অ্যাক্সিডেন্ট। সো আমি এমন গাড়ি থাকলে যেটা হয়, গাড়ি নিয়ে আমি অনেক দূরে চলে যাই, ড্রাইভ করতে পছন্দ করি। সো হ্যাঁ, আমার একটা গাড়ির আমার এটা ফোবিয়া আর কি, মনে হয় যে ভালো ফোবিয়া থাকে না কিছু মানুষের, এটা ভালো ফোবিয়া আর কি আমার। ফোবিয়া বলবো না ম্যানিয়াক বলবো আর কি। ফোবিয়া তো হ্যাঁ, ভয়। আচ্ছা ওটাও হইতে পারে। তো তুমি 2 বছর আগে একবার একটি কথা বলেছিলে, তোমার যদি অনেক টাকা থাকতো, তুমি যদি অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হতে, তাহলে হয়তো স্ত্রী সন্তানদের আরো সময় দিতে পারতে। তো সেই এটা বলেছিলাম নাকি? হ্যাঁ। কোথায় বলেছিলাম? একটা পত্রিকায়, আমি সেই পত্রিকাটা দেখে এসেছি। আচ্ছা, ওকে, ফাইন।
কি বলেছিলাম স্টেটমেন্টটা? তোমার যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকতো তাহলে হয়তো তুমি পরিবারে তোমার স্ত্রী সন্তানদের আরো সময় দিতে পারতে, হয়তো শুটিং এ এত যেতে হতো না আর কি, তুমি বাসায় তাদেরকে অনেক সময় দিতে পারতে। এটা কি আমি যখন ম্যারিড ছিলাম তখনকার কথা? এক্স্যাক্টলি basically? এক্স্যাক্টলি। আমি এক্স্যাক্টলি জানি না এই কথা তো নর্মালি মানে এর জন্য আমার জন্য খুব স্ক্যারি ব্যাপার কোথায়, লাইক যেহেতু আমি নর্মালি আমাকে কোথাও খুঁজে পাই না কেউ, বা খুঁজে পাই না, আমি সবার সাথে কমিউনিকেট করি, বাট এমন অনেক কিছু হয়, এমন অনেক কিছু লেখা হয় যেটা আমার কনসার্ন না, সেটাও বা হচ্ছে হতে আমার পারে। স্টেটমেন্ট না, অবশ্যই। যে বাট নর্মালি কি হচ্ছে অনেক বড় একটা পত্রিকা বা অনেক বড় একটা নিউজ চ্যানেল বা কোনো টিভি চ্যানেল যখন আমাকে নিয়ে ফলো করে করে নিউজ বলেন, তখন কিন্তু পাবলিক এটা বিলিভ করতে বাধ্য। অবশ্যই। তো আসলে যেই জিনিসটা আমার সাথে কথা বলে না বললে হয়, একটা হচ্ছে কথা বলে হওয়া, একটা হচ্ছে আমি ওকে চিনি লিখে দিলাম, বলে দিলাম ওকে ফাইন, Exactly. কিছু বলবে না। So, তো তো সেটা ভালো এইসব- না। আমি যদি হ্যাঁ সেটা হয়তো বা অন পয়েন্টে ঠিকই বলছিলাম, যে এটা তো আসলে ট্রুথ বলছিলাম মেবি আমি, যদি এটা এরকম হতো তাহলে আমি হয়তো বা আরো অনেক বেটার কোনো কিছু করতে পারতাম। তো এই সচ্ছলতা কি এখন এসেছে? সচ্ছলতার ব্যাপারটা তো আসলে ডিফাইন করা আমার জন্য খুব ডিফিকাল্ট। আমার কাছে একটা সময় যখন ছিল 500 টাকা অনেক ইম্পর্টেন্ট ছিল, আমার কাছে 50 টাকা ইম্পর্টেন্ট ছিল, আমার কাছে 1000 টাকা ইম্পর্টেন্ট ছিল। So, এখন আমার কাছে সেম জিনিসটাই, মানে নট ডিফারেন্স, লাইক হ্যাঁ এখন হয়তো বা লাইফস্টাইলের জায়গাতে একটু চেঞ্জ আসছে আমার, এছাড়া পারিপার্শ্বিক সব কিছু ঠিক আছে আমার, বাট এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছি। তো পরিবারে হচ্ছে তোমরা 2 ভাই এবং 1 বোন, এবং তুমি হচ্ছে বড় ভাই। হ্যাঁ আমি বড়। অনেক দায়িত্ব তো অবশ্যই। তো দায়িত্ব কতটা নিতে পারো কিংবা সামলাতে আমি পারো? চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করা যায়, মানে আমার ইন টার্মস অফ আমার মানে আমার টেম্পারেচারে যতটুকু মানে কুলায় আর কি, বা যতটুকু আমার সার্ভিস মনে হয় যে এতটুকু করা দরকার, কারণ এর থেকে বেশি তো আসলে এক্সপেক্ট করলে আমিও মানে ফ্রম মাই সাইড মানে স্টিল আই এম স্ট্রাগলিং। আমি অনেকে হয়তো বা ভাবেন যে আমি কে এটা সেটা, আমি একদমই খুব সিম্পলি মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে, যেখানে আমার আব্বু গভর্নমেন্ট সার্ভিস করতেন, রিটায়ারমেন্টে আসছেন, ওনারা থাকেন সিলেটে। ওনারা এখনো সিলেটে থাকে? হ্যাঁ ওনারা সিলেটে সেটেল, ভালো সবাই ঠিকঠাক আছে, সো আলাদা কোনো চাপ নেই। আমার 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 আব্বু আম্মুরা ঠিকঠাক খুবই লাইফ মানে বিউটিফুল লাইফ মেনটেন করছেন, আর আমি ঢাকায় আমার মতো করে কাজ করে স্ট্রাগলিং করে টোরে সিনেমা টিনেমা করছি, লাইফ তো ভালো যাচ্ছে, খারাপ না। যদি জানতে চাই বাবা মার কাছ থেকে তুমি কি শিখেছো? ওরা আমার টিচার, মানে আমাকে ছোটোবেলায় আমার মক্তবের টিচার বা স্কুলের টিচার বা যারা ছিলেন সবার সবচেয়ে বড় টিচার হচ্ছেন আমার আব্বু আম্মু। ওনারা সবসময় মেক শিওর করতেন যেহেতু আমি একা থাকি, ঢাকায় একা থাকি, ওনারা অনেক টেনশন করেন আমাকে নিয়ে। ওনারা আমাকে শিখিয়েছেন কাউকে হার্ট করো না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোকে ঠকায়ও না, মানে ওনাদের কাছে ওরা আমার গ্রেট টিচার। মানে ছোটোবেলার থেকে যে এখন পর্যন্ত আজকে আমি কাজ করছি, এটার পিছনে ওনাদের অবদান সবচেয়ে বেশি। কারণ এই ডিসিপ্লিন থাকা, ভালো থাকা, মানুষের সাথে কোনো ধরনের বিবাদে না জড়ানো, কাউকে ক্ষতি না করা, আসলে এসব জিনিস আমি আমার বাসা থেকে শিখছি, মানে আমার বাবা মার কাছ থেকে। স্টিল এখনও মানে ফোন দিয়ে বলে টেনশন করলো যে ঠিক সাবধানে থেকো, ঠিক থেকো, কারোর সাথে কোনো কিছু করো না, মানে এই জিনিসগুলো এই এক্সট্রাগুলো বেসিক্যালি আমার ফ্যামিলির থেকে পাওয়া, আমার আব্বু আম্মুর কাছ থেকে পাওয়া। ওরা স্ট্রংলি এটা মেনটেনও করতেন মানে ছোটোবেলার থেকেই। চমৎকার। আমি শুনেছি যে তোমাদের ফুল ফ্যামিলি খুব সিনেমা ভালোবাসে। একদম আব্বা আম্মু তো সিনেমা প্রেমী, মানে এবং আন্টি নাকি বেদের মেজোসনা রূপবান। এক্স্যাক্টলি বলতে পারবে এখনো, মানে বসে দিলে। এবার লাস্ট ঈদে আমি তো একটা সিনেমা করলাম ইনসাফ, হ্যাঁ হ্যাঁ। তো ওনারা আমার সাথে ছিলেন, ঢাকায় ছিলেন, তো ওনারা সিনেমা দেখতে বসছেন, তো ওনারা আবার উৎসবও দেখলেন, তো উৎসব দেখে দেখলাম দুজন হাসতেছে, এই গড়াগড়ি খাচ্ছে দুজন একা একাই। তো আমি বললাম, ব্যাপার আমাকে জিজ্ঞেস করলো সামাজিক সিনেমা করতে পারো না তুমি? আমি আবার তাকালাম, জি ঠিক আছে। আমার মনে হচ্ছে বড়লতা এক্সপ্রেস ওদের খুব ভালো। অবশ্যই অবশ্যই, তারা অবশ্যই কয়েকবার এটা সিনেমা হলে দেখবে। হ্যাঁ যাই হোক, এখন অবশ্য টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা একটু তোমার স্ক্যান্ডাল কিংবা কিছু গুজব নিয়ে একটু প্রশ্ন করি, কারণ অনেক মিসকনসেপশন এখনো স্ক্যান্ডাল আছে আমার। এখন স্ক্যান্ডালগুলো স্ক্যান্ডাল বলবো কিনা যায় না, মানে কিছু ভুল ধারণা কিংবা ধারণা আছে যে শরীফুল রাজ ফোন ধরে না, শরীফুল রাজ রুট, শরীফুল রাজ ঠিকঠাক ভাবে কি বলবো, এ তো কমপ্লেনের লিস্ট এত বড়।
এগুলো তো রিও, আমি দেখতে পাচ্ছি এগুলো রিও মারো না, এগুলো স্ক্যান্ডালও না, এগুলো কমপ্লেনের বাক্স। এটার কোনো উত্তর দিতে হবে না, তুমি একটু আগের জিনিসগুলোর উত্তর দাও। আচ্ছা, আমি okay. একটু হাওয়ার সময়ের কথা শুনে। জি। 2022 সালে হাওয়া মুক্তি পেয়েছিল এবং যেখানে তুমি একটা, সবাই শুরুতে ভেবেছিল যে সেখানে হয়তো চঞ্চল চৌধুরী মেইন কাস্ট এবং তুমি জাস্ট একটা কি বলবো সাইড হিরো কিংবা সাইড ক্যারেক্টার, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখলাম চঞ্চল চৌধুরী তার জায়গায় যেরকম সেই মানে মূল অ্যান্টাগনিস্ট, তুমি কিন্তু তোমার জায়গায় মূল প্রোটাগনিস্ট এবং সিনেমাটা শেষও হয় তোমাকে দিয়ে। কিন্তু হাওয়ার প্রচার প্রচারণায় তোমাকে খুব একটা দেখা যায়নি কেন? আচ্ছা, ওকে, ফাইন। তো ওই টাইমটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ ওটা সবাইকে গিয়ে আসলে যে আমি এক্সপ্লেনও করবো ওই সিচুয়েশন ছিল না প্রথমত। কারণ বাই দিস টাইম আই গট ম্যারেজ অ্যান্ড লাইক ওর বেবি হচ্ছিল, সব কিছু মিলে আই ওয়াজ পাজলড এটাকে কীভাবে টেক কেয়ার করবো। দেন সিনেমা এর আগেই কিছুদিন আগে পরানটা রিলিজ পায়। দেন এরপরে আসলে আমি কমপ্লিটলি বাসায় ছিলাম, মানে তোমার দিক থেকে কোনো ইস্যু ছিল হাওয়ার নিয়ে যে না, আমার এন্ড থেকে কোনো ধরনের ইস্যু ছিল না, বিকজ আমি কমপ্লিটলি বিজি ছিলাম। কারণ তুমি তো পড়ানোর জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিলে, শুধু হাওয়ার সময় কোথাও যাচ্ছিলে না। না, ওই সময় তো আসলে শি ইজ হ্যাভিং এ বেবি, সো ওই টাইমটাতে আমার কমপ্লিটলি ওর যে অবস্থা ছিল ওই অবস্থায় আমার মনে হয়েছে যে না, কোনো জায়গায় অ্যাটেন্ড করার মতো সিচুয়েশন আমার নেই। তো পড়ানোর সময় মানে এত সাকসেস পেলে তুমি, আরেকটা বিষয় চাওয়ার হয়ে গেল যে শরীফুল রাজ 30 লাখ টাকা চাইছেন সবার কাছে, এবং যেটা নিয়ে অনেক ফিল্ম ডিরেক্টর লাইক বদিউল আলম খোকন, কাজী হায়াত, প্রয়াত সোহানুর রহমান সোহান তারাও বলেছিল ছেলেটা বেশি বাড়াবাড়ি করে ফেলছে। আচ্ছা, তো এই তথ্যটা সেই সময় কতটুকু সঠিক ছিল? সঠিক ছিল ব্যাপারটা, আমি তো ওই যে বললাম না, কোনো কিছুর ভ্যাকুয়াম হলে সেটা তো প্রেশার আছে। প্রেশার বলতে হ্যাঁ আমি সিনেমা করতে চাই, বাট কেউ ফোর্স করে তো আসলে সিনেমা আর্ট ক্রাফট হয় না। মানে একটা হচ্ছে চাপাই দেওয়া, একটা হচ্ছে করানো, করতেই হবে। তো আমি তো খুব মেক বিলিভের জায়গায় বিলিভ করি যে আমি একটা জিনিস বিলিভ করার পরে একটা কাজ করি, যে সেটা যেই কাজই হোক। সেটা মানে এমন না যে শুধু সিনেমা সেন্ট্রিক কোনো কাজ, আমার পার্সোনাল কাজও আমি খুবই, যে আমি জেনে শুনে বুঝে এটা কেন করছি এবং এটা করার পরের ফিডব্যাক কী হবে আমি তো ভাবে প্ল্যান করি। হ্যাঁ, ওই টাইমে আমি একটা চাপ খাই হচ্ছে সবাই আমাকে সিনেমার জন্য ডাকছে, বাট হ্যাঁ কারো কাছে টাকা আছে, কেউ আমাকে টাকা দিতে যাচ্ছে, কেউ আমাকে অ্যাপ্রোচ করছে তোমাকে সিনেমায় নেবো, মানে বাট কোথাও কিন্তু স্ক্রিপ্ট নেই। মানে আমার পয়েন্টটা তো ওই জায়গাতেই, যেহেতু আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি মেক শেয়ার করি আমার স্ক্রিপ্ট কী, আমার ক্যারেক্টার কী, আমার চরিত্র কী করা উচিত কী করা উচিত না। সো আমি তো আসলে বারফেলি আপনি আমাকে বললেন চলো তোমাকে আমি এত টাকা দিয়ে দেবো, একটা সিনেমা করবো, সো এটা কীভাবে হ্যান্ডেল করবো বা আমিই বা কীভাবে হ্যান্ডেল করবো, মানে ইজ ইট পসিবল ইভেন? হ্যাঁ, এটা পসিবল হয় তখন যে হ্যাঁ রাফি এটা প্ল্যান করুক, বা আমি যাদেরকে চিনি বা যাদের সাথে আমার কাজ হয়েছে ওরা যদি প্ল্যান করে হ্যাঁ আমি এটা নিয়ে যাও, আমি প্ল্যান করতেছি শুটিংয়ে যাও, আমি তো না বললেও শুটিংয়ে চলে যাবো, কারণ আমি জানি রাফি কি করতে যাচ্ছে বা আরেকজন বা কি করতে যাচ্ছে, আরেকটা ডিরেক্টর কি করতে যাচ্ছে, আই নো দ্যাম। সো ওদের উপর আমি ভরসা করতে পারি। বাট যে মানুষটা আমাকে অ্যাপ্রোচ করছে উইদাউট এনি স্ক্রিপ্ট উইথ দ্য মানি, তো ওইটা তো আমার জন্য একটা প্রবলেমেটিক বার্ডেন, ওইটা তো আমার জন্য খুবই প্রবলেমেটিক। সো আমি মেক শিওর করি স্ক্রিপ্ট আছে, গল্পটা কি, আমার কাজটা কি, তাতে আমি কি করব। তো সেটা তো ইউজুয়ালি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে তো আমার মানে এটা তো আমার বাধ্যতামূলক জব, ম্যান্ডেটরি জব। তার মানে তুমি 30 লাখ টাকা চেয়েছিলে জাস্ট বিকজ অফ ডিফেন্স মেকানিজম। ডিফেন্স না, এটা যে দেখেন এটাও কিন্তু একটা মেকি ব্যাপার আছে। এক্স্যাক্টলি কি বলতে পারবে এই টাকাটার অ্যামাউন্টটা কার কাছে আমি চাইছি? এটা আসছে কোত্থেকে আমাকে বলো? নাজিল হয়েছে উপর থেকে? সেটাই নাজিল উপর থেকে নাজিল হয়েছে কোনো কিছু? উপর থেকে তো কোনো কিছু নাজিল হয় না। সো কেউ না কেউ ব্যাপারটা এরকম হয়েছে যে ওই যে বললাম না করার পর ছড়িয়েছে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম হয়েছে কারণ ওই টাইমে আমি আবার বিজিও ছিলাম, মানে আবার আমি টাইম দিতে পারছিলাম না, আবার সবাই আমাকে যেভাবে অ্যাপ্রোচ করছিল ওই অ্যাপ্রোচটা আমার পছন্দ হচ্ছিল না। যে নাও মানি শুটিং করছি, স্ক্রিপ্ট কোথায় আই ডোন্ট নো, আবার ওদেরকে যে স্ক্রিপ্ট কোথায় বলবো এটা নিয়ে যাদের কয়েকজনকে বললাম ওরা আসলে খুবই একটু মাইন্ড করে বসলো, স্ক্রিপ্ট চাচ্ছে মানে আমার কাছে। সো আমি নিজেই সে কি ফিল করলাম যে আসলে আমি কি ভুল করে ফেললাম নাকি। মানে আচ্ছা, 2023 সালে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিছু ভিডিও আমরা দেখেছিলাম এবং বেশ ভাইরাল হলো। তুমি তখন বলেছিলে যে হ্যাক হয়েছিল। হ্যাকটা কে করেছে এখন কি আইডেন্টিফাই করতে পেরেছো? না, আমি তো সিআইডি কে জমা দিইনি কোনো কিছু। জমা দিলে ভালোই হতো তখন, যে কে করেছে খুঁজে বের করতে পারতো।
সো এটা খুবই আমার লাইফের অনেকগুলো বাজে ইনসিডেন্টের মধ্যে ইট ইজ ওয়ান অফ দ্যাম। আমি হ্যাঁ এরপর থেকে আমি সোশ্যালি একটু অকওয়ার্ড, আমি সোশ্যাল কোনো কিছু হ্যান্ডেল করি না নিজে। সো আই হ্যাভ মাই পিপল, ওরা হ্যান্ডেল করে। ওটা খুবই বাজে একটা জিনিস, কারণ কোনো মানুষ সুস্থ মস্তিষ্কে মানে সুস্থভাবে চিন্তা করলে রাইট। কখনো মানে এসব জিনিস করবে না আর কি। কারণ কোনো মানুষের মানে আমার আপনার মনে বুঝতে পারছেন আমি কি বলছি। অবশ্যই অবশ্যই। কারণ আর ওটা আমি তো বললাম একসাথে আমি যেভাবে বড় হয়েছি বা যাদেরকে আমি চিনি, যাদেরকে আপনি যাদের কথা বলছেন, ওদের সাথে ওরা অ্যাজ এ পার্সোনাল লাইফে ওরা কীরকম আমি জানি না, মানে ওদেরকে আমি জাজ করার মতো দুঃসাহস আমার নেই। বাট এটা মেক শিওর করবো ওরা সবাই আমার ফ্রেন্ড, অবশ্যই। ওরা আমার কলিগ, ওদেরকে আমি চিনি অনেক ছোটোবেলার থেকে, যখন আসলে আমরা আসলে সবাই ছোটো। আই গ্রো আপ উইথ দ্যাম, আই রিয়েলি গ্রো আপ উইথ দ্যাম। ওরা পার্সোনালি আমাকে চিনি, আমি ফ্যামিলি পার্সন, ওদের বাসায় যাই, খাওয়া দাওয়া করি, উঠা বসা করি। সো ওদের সাথে কনভারসেশন ডেফিনেটলি অফিসের বসের মতো হবে না, মানে ফ্রেন্ডদের সাথে মানে কনভারসেশন আর কি যেটা হয়। তো যখন আসলে কোথাও যাব মানে হ্যাঁ সেটা আমরা যে অবস্থায় ছিলাম সেটা হয়তো বা রেকর্ড করাটাই দরকার হতো না, ছিল না আর কি, উচিত ছিল না আর কি করা। যেটা হয়েছে সেটাও আবার ঠিক হয় নাই, কারণ এটা খুবই পার্সোনাল একটা জিনিস। আমরা এমন কিছু করতেছিলাম না, আমরা অ্যাজ ফ্রেন্ড সার্কেল যেটা করেন, একা একা থাকলে, একান্তে থাকলে মানুষের সামনে পাবলিকলি যেটা বলতে পারে না, ফ্রেন্ডদেরকে আমি এটা বলতে পারি। এর জন্য তো ফ্রেন্ডস হয়, মানে ফ্রেন্ডস হয় কেন। সো ওই জিনিসগুলোই হয়েছে। সো হ্যাঁ ইট ওয়াজ ব্যাড টাইম আর কি আমার জন্য। সো আমি আশা করবো যে এরকম কোনো মানুষ যাতে না হয় আর কি, যে এরকম ক্ষতি করতে পারে মানুষের। সেটা তো পরাণ যখন রিলিজ হলো কিংবা তার আগে পরে তোমার একটা বড় একটা কি বলবো হাইপ হয়েছিল 2022 সালে। সে সময় আরেকটা কথা এক পক্ষ বলছিল যে ওকে ও তো পরিমণির জামাই, হ্যাঁ, মানে এই নামেই তোমাকে সবাই বেশি চিনতো আর কি। আচ্ছা। তো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখেছিলে তখন? প্রথম হ্যাঁ নর্মালি লাগতো এই ব্যাপারটা, মানে ব্যাপারটাকে আমি গুরুত্ব দিইনি। বাট ব্যাপারটা যখন আসলে ইন্টেনশনালি মানুষ বলা শুরু করলো, পাবলিক কি বলছে সেটা নিয়ে আই ডোন্ট কেয়ার, কারণ ওরা যেহেতু আমাকে জানছে না, দেখছে না, এক ধরনের আমি সিনেমা করি এই জায়গা থেকে চিনছে, জানছে, ওই জায়গা থেকে কমেন্ট করছে। কিন্তু তোমার ফ্র্যাটার্নিটিরই অনেকে বাট আমার বলছিল। ফ্র্যাটার্নিটির মানুষ যখন এটা বলা শুরু করলো, তখন কিরে ভাই, আমি তো ভাই এর আগে তো আমি তো সিনেমা করছি 2016 থেকে, আমি কাজ করছি, Modeling করছো আর আই আগে হ্যাভ মাই থেকে। ডেজিগনেশন। Alright, আমি কি করছি এক্স্যাক্টলি আপনিও জানেন ইনফ্যাক্ট। অবশ্যই। আমি যদি সিনেমা না করি, সিনেমা না করার আগে আমি কি করতাম, সো আই হ্যাভ মাই জব। সো কারো ডেজিগনেশন তো এটা হয় না, হ্যাঁ ডাকতে পারে এরকম করে, বাট এটা সামটাইমস একটু ট্রিকি আছে আর কি। সো সামটাইমস এটা ভেরি ট্রিকি আর কি। বাহ, এটা কারো ডেজিগনেশন হতে পারে না। আই হ্যাভ মাই ডেজিগনেশন, আই এম অ্যান অ্যাক্টর, এক্স্যাক্টলি। দ্যাটস ইট। আই হ্যাভ মাই নেম, দ্যাটস ইট। তো মাত্র এই কয়েক বছর তোমার ক্যারিয়ার, কিন্তু অনেক নারীর সাথে কিন্তু তোমার নাম আমরা দেখতে পেয়েছি অনেক। তো পরিমণি তো তোমার স্ত্রী ছিল। অনেক নারী, অনেক নারী। অনেক নারী আপনাদের এসব জিনিস কোত্থেকে খুঁজে পান, আমাকে বলবেন ওর নারীটা কোথায়? মানে নাম এসেছে এখন, ও, সত্য নাম মিথ্যা এসেছে? তো আমি জানি না। আচ্ছা। নাম এসেছে, আমি কয়েকজনের নাম বলে, যেমন নাজিফা তুষি, ওকে, তানজিন তিশা, সুনেরা বিনতে কামাল, ওকে। শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম, বুবলি। এত নাম? তার নাম শুনেছি। আসলে কত পার্সেন্ট সত্যি, মানে কয়জনের সাথে আসলে সত্যি তোমার সম্পর্ক ছিল? তো খুবই ইনসেন ব্যাপার স্যাপার, এতগুলো লিস্ট, মানে এটা কি সম্ভব নাকি কোনো মানুষের পক্ষে ক্যারি করা লেগেছে? সো আপনি যাদের নাম বললেন ওদের কেমন চিনি, ওরা আমার খুব, ওই যে বললাম না যাদেরকে আই গ্রো আপ উইথ দ্যাম। রাইট। আমি তুষিকে চিনি, আপনি ওর তুষিকে ছিলেন মনে হয় অনেক বছর ধরে। আইসক্রিমের সময় থেকে। একদমই আমার প্রথম সিনেমার কো আর্টিস্ট, স্টিল আই নো হার। সো শুধু ভালো ফ্রেন্ড না, মানে বলতে পারেন, মানে আমি ওদের ফ্যামিলিকে চিনি, ওরা আমার বাসায় আসে, আমি যাই, আড্ডা মারা হয়, দেখা সাক্ষাৎ হয়, অ্যান্ড একসাথে কোথাও বসলে মানে আমাদের টাইম স্পেন্ড করা হয়। এবং তোমরা এত সাকসেসফুলি নেটওয়ার্কের বাইরে করেছো, হাওয়া করেছো, কিন্তু এই ভিডিওটা লিক হওয়ার পরে কি তোমাদের সম্পর্কের কিছুটা না, ওইটা কেন হয়েছে আমার মনে হয় যে আমার ফ্রেন্ডরা ক্লিয়ার অ্যান্ড লাউড। আমি তো বললাম যে এটা কোনো সুস্থভাবে কোনো কেউ চিন্তা করলে এটা করা সম্ভব না আর কি। মানে আমি হয়তো বা কোনোদিন পারতাম না এটা করতে, যে আপনাকে কীভাবে আমি ডাউন করতে চাই, বা আপনাকে থাকে না যে মানে অনেককে ইনটেনশনালি আমি আজকে আপনাকে ডাউন করতে চাই,
মোরালি আপনাকে ডাউন করতে চাই, সো আপনাকে কীভাবে পাবো? সো এটা মেবি আমার একটা উইক পয়েন্ট পাইছে খুঁজে কেউ, এই যে পাইলাম যে এবার তোমাকে দেখাচ্ছি মজাটা কী। সো বেসিক্যালি ওটাও তো আমার, ওটা দিয়ে আসলে কী বোঝানো হয়েছে আমাকে বলবেন। হ্যাঁ, আমরা কিছু কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করছি। তা আমি বললাম যে বন্ধুদের সাথে একা একা বন্ধুদের সাথে থাকলে মানে আমি তো নর্মালি হাই হ্যালো কেমন আছো ভালো আছো এরকম কতক্ষণ ধরে কথা বলবো। সো ভালো ফ্রেন্ড যদি হয়, ভালো কলিগস হয়, ওদের সাথে ফানটা করা যায়, ওদের সাথে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হয়তো করা উচিত হয়নি এভাবে আমাদের, এবং এভাবে আসা উচিত হয়নি, বাট যার কারণে আসছে যেভাবে আসছে এটা হয়তো বা তার উচিত হয়নি করা। আচ্ছা, এখন বলো যে কজনের সাথে তোমার সম্পর্ক ছিল? একজনের সাথেও না। বুবলির সাথে তো তোমাকে উইকিপিডিয়ায় কি বলবো স্পাউসি বানায় দিয়েছিল মানে 2 ও বছর আগে। গড, কিল মি গড। আমি তো বললাম যে বুবলির সাথে আমার কাজ হয়েছে একটা দেয়ালের দেশ, খুব দারুণ একটা ফিল্ম করেছি আমি, অসাধারণ। যেটার ডিরেক্টর হচ্ছে আমাদের মিশুক মিশুক মনি। মনি, অ্যামেজিং অ্যাক্ট্রেস। আমি মুগ্ধ রীতিমতো, মানে বুবলিকে দেখে। ওনাকে নিয়ে আমার হয়তো বা এক ধরনের ধারণা ছিল শুটিংয়ের আগে, আমি শুটিংয়ে গিয়ে অ্যামেজড। আমি সো হোয়াট ম্যান, লাইক হচ্ছে মানে আমি এক্সপেক্ট করিনি বুবলি টার্ন ওভার করে এরকম একটা জিনিস করে ফেলবে। আই এম রিয়েলি ইমপ্রেসড, আই এম ব্লেসড, লাইক হচ্ছে আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ারে সব বিউটিফুল পারফর্মারদেরকে পাইছি। যেমন মিমের সাথেও কাজ করেছিল এবং এত সফল একটি জুটি তোমাদের ছিল পরাণ এবং তামালে, কিন্তু পরবর্তীতে মিম ঘোষণা দিয়েছিল আর কাজ করবে না, তবে আমরা শুনতে পাচ্ছি এখন আবার কাজ হবে, রাইট? না সেটা হলে ভালো হয়, কারণ আমি বললাম তো আমার যে কলিগরা মানে কোস্টার যারা আমার, ওরা অসম্ভব ভালো অভিনেত্রী, and একই সাথে অনেক গুণী, ওদের নিজ নিজ অবস্থানে সবাই হচ্ছে খুবই বড় মাপের মানুষ সবাই, মানে ওরা ভালো অ্যাক্ট্রেস। সো ওদের সাথে যদি আমার আবারও কাজ হয়, সে যেই হোক না কেন, আমার মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে। অবশ্যই। কারণ আমি আমার সাথে যখন কোনো কোয়েস্ট স্পেশালি কোনো মেয়ে হয়, আমি মেক শিওর করি, মানে কারণ একটা সেফটির ব্যাপার থেকে, সিকিউর ব্যাপার থাকে। কারণ আমার সাথে যদি ওরকম আপনি যে লিস্ট বললেন, আমার যে এরকম যদি অবস্থা হতো, আমি কারোর সাথে কাজই করতে পারতাম না। আমি কারোর সাথে কাজ করতে পারতাম না। সো আমার কারোর সাথে কাজ করতে গেলে তো আসলে নর্মাল রেগুলার প্র্যাকটিস লাগে। সো আপনার এই লিস্ট মেনটেন করতে গেলে তো আসলে আমি অ্যাক্টিং করবো নাকি লিস্ট মেনটেন করবো? তোমাকে আরেকজনের সাথে স্ক্রিনে দেখতে চাই, জয়া আহসানের সাথে। ও গ্রেট, আমি হিউজ ফ্যান অফ হার। তো আমি শুনেছি যে হাওয়ার সময় তিনি কিছুটা সময় গ্রুমিংও করিয়েছিলেন বোধহয়। একদমই, উনি আমাদের আমরা যখন আসলে সেশন করি, আমরা তো অনেকদিন একসাথে ছিলাম, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা মোটামুটি বাসায় যেতে যেতে 10টা-11টা বাজতো, মানে আর এক পর্যন্ত আমরা অফিসে এই করো সেই করো, মানে রিহার্সেল না করলে একসাথে বসে গল্প করতেছি শুধু মানে একসাথেই আছি আমরা। তো অল অফ সাডেন আমাকে একদিন সুমন ভাই আমাকে কাস্টিং করার পরে বেসিক্যালি ঘটনা ঘটেন উনি। তো উনি বললো চলো আমরা একটু 3 শিফটে যাই, পূর্বাচল যাবো। তো আমি মোটামুটি যেহেতু বাসা নিকেতনে ছিল আমার, আমি হাফ প্যান্ট পরে স্যান্ডেল একটা পরে জাস্ট বের হয়ে গেছি, যেহেতু পূর্বাচল যাবে আমি একটু সাথে যাই। দেন উনি আমাকে নিয়ে গুলশানে আপুর বাসায়, আমি তো সারপ্রাইজ শিট, মানে হাফ প্যান্ট পরে চলে আসছি, আজকে আসতে হলো। সো নাইস, উনি খুবই আমাদেরকে জেন্টলি ওয়েলকাম করলেন। অ্যান্ড স্পেশালি ওনার বাসায় আমি একটা পান্তা ভাত খেয়েছি, আমি জানি না উনি কীভাবে বানান। আমি ওই পান্তা ভাত খাওয়ার পরে এখনও যতবার দেখি আপুকে, আমি ততবার বলি যে হচ্ছে প্লিজ আমি পান্তা ভাতটা কবে খাবো আবার। সামনে কিন্তু বৈশাখ আছে। হ্যাঁ, এবং এবার মিস করতে চাই না প্লিজ, এবার আপনিও প্লিজ বলবেন। একদম, এবং দেয়ালের দেশে তোমার ক্যারেক্টারের নামও ছিল বৈশাখ। Okay. তো বৈশাখ যেহেতু সামনে, হ্যাঁ, হ্যাঁ। সেদিন একটা পান্তা ভাতের পার্টি হতেই পারে কিন্তু, হ্যাঁ একদমই। আচ্ছা, তোমাকে একটু আনকমফোর্টেবল একটু টপিকে নিয়ে আসতে চাই। আচ্ছা, অল্পটা সময়, অল্প সময়, সেটা হচ্ছে গিয়ে তোমার বিয়ে নিয়ে। সেটা তো অনেক ভাইরাল একটি বিষয়, সব চর্চিত বিষয়, সেই এত পিন পয়েন্ট করবো না। শুধু জানতে চাই যে তোমার যেটা বলা হয়েছে যে 7 দিনের পরিচয়ে তুমি বিয়ে করেছিল এবং তোমার 1.5 বছরের সংসার ছিল, তোমার কি মনে হয় তোমার কোনো ভুল ছিল? ভুল থাকলে আমি বিয়ে করতাম না, বাট হ্যাঁ ইন এ সেন্স মিস্টেক, মানে আমরা তো মানুষ দিন শেষে, মানে রোবটও তো না, লাইক হ্যাঁ ভুল হয়তো বা ছিল, বাট সেটা যদি আমি কাউন্ট করি এটা নর্মাল প্রসেস, সেটা মনে হয় সব ফ্যামিলিতে এই থাকে, মানে এটা নাথিং সিরিয়াস। সো ইন এ সেন্স আমার কোনো ভুল ছিল না। সেটা তো শুরুতে, কিন্তু বিয়ের পর এই যে রিলেশনশিপ যতদিন ছিল, সংসার যতদিন ছিল, তখন কি তোমার কোনো ভুল ছিল? না হলে তো
সংসার তো এক হাতে তালি বাজে না নিশ্চয়ই, দুপক্ষ থেকেই কিছু হতে পারে। তো তোমার জায়গা থেকে তোমার কি মনে হয়, কিছু করলে কি সংসারটা টিকে যেত? না, আমি সংসার টিকানোর জন্য কোনো ধরনের ট্রাই করিনি। যখন মনে হয় এটা আমার লাইফে যেটা ওয়ার্ক করবে না, যেটা আসলে আমি তো খুবই গুড জিনিসে বিশ্বাস করি। লাইক আমি আজকে একটা ভালো কাজ করব, কালকে আমার সাথে একটা ভালো কাজ হোক, কালকে ভালো একটা জিনিস হোক, শুধু আমার না, আমি আরেকজনকে অপোজিট মানুষটাকেও আসলে সেমভাবে ট্রিট করি। সো আমি দেখলাম যে জায়গায় মানে মেক শিওর করতে গেলাম যে মেন্টাল পিস অনেক ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য, সেটা যেই হোক, সেটা আমি হোক বা আমার অপোজিট সাইডে যে আছে সেই হোক না কেন। সো এটা ঠিক করার জন্য আসলে আমার মনে হচ্ছে যে না, মানে আই নিড টু বি অ্যালোন, এটা ক্যারি করাটা আমার পক্ষে ইম্পসিবল। এমনিতে যেহেতু তোমার সন্তান আছে পরিমণের কাছে, তো তোমার শেষ দেখা কিংবা কথা কবে হয়েছে তার সাথে? আমার লাস্ট মান্থে একবার দেখা হয়েছে আমার সাথে, হ্যাঁ। সো আমার মনে হয় যে ও যেহেতু বড় হচ্ছে, ওর ঠিক এখনকার এই টাইমটাতে, এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হচ্ছে মা। দেখাটা কি শাহিমের সাথে হয়েছে হ্যাঁ, নাকি হ্যাঁ। মায়ের সাথে? না, আমার ছেলের সাথে। সো ও ঠিকঠাক জায়গায় আছে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। ও ঠিকঠাকভাবে বড় হচ্ছে। ঠিক এই টাইমটাতে যতটুকু সময় বড় হচ্ছে, টাইমটাতে মায়ের কাছে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য। বড় হচ্ছে, বড় হোক, আই এম হিয়ার। সো আমি তো দেশের বাইরে নাই কোথাও। এমনিতে তুমি শাহিমকে মিস করো? আমি মানে আমার ছেলেকে ডেফিনেটলি মিস করি, অনেক মিস করি। আমার মনে হয় যে কোনো কারণ তুমি একবার লিখেছিলে বাবা- যে হি ইজ ইয়োর গ্রেট ইন্সপিরেশন। অফকোর্স, লাইক হচ্ছে আমি আমি তো বললাম 1 বছর আমি কোথাও কোনো কিছু করিনি বিকজ অফ হেম। আমার কাছে মনে হচ্ছিল আমার একটা সুস্থ বেবি দরকার, ঠিকঠাক একটা বেবি দরকার। আমি ঠিক ওই কারণে যতক্ষণ সময় পেয়েছি আমি টাইম দিয়েছি, এবং হ্যাঁ, আমি একটা ঠিকঠাক বেবি আসছে আমার, হুই সেক্সি। হ্যাঁ, মানে আমি ওকে 24 আওয়ার্স মিস করি। তো তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা কি এখন? সিঙ্গেল নাকি? কেন, ডাবল শুনছেন নাকি কোথাও? হতেই পারে, নাও শুনতে পারি। না, আপাতত আমি শুটিং নিয়ে বিজি। আপাতত আমার পাইপলাইনে যে কাজগুলো আছে আমি এগুলো শেষ করতে চাই। হলো তো সব কিছু করলাম তো। সো এখন আপাতত আমি আমার কাজটাকে আসলে বেছে নিচ্ছি আমার সব কিছুর মাধ্যম। সো এমনি বিয়ের প্ল্যান কবে? আমার আবার আবার বিয়ের প্ল্যান? আপাতত কোনো প্ল্যান নেই। ওকে। মানে এমনি কি তোমার মনে হয় যে তুমি ম্যারেজ ম্যাটেরিয়াল? হয় না যে অনেক পুরুষদেরকে অনেক সময় অভিযুক্ত করা হয়, না ইনফ্যাক্ট নারীদেরকেও বলা হয় যে ম্যারেজ ম্যাটেরিয়াল, কি ম্যারেজ ম্যাটেরিয়াল না? তোমার কি মনে হয়, মানে সংসার করবার জন্য যে কিছু টিপিক্যাল বিষয় লাগে? এটার জন্য তো আসলে 50-50 লাগে বেসিক্যালি। সংসারটা তো আসলে একা একা হয় না। এর জন্য আপনারও কিছু করার ব্যাপার আছে, আমারও কিছু করার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে না যে আমি শুধু আমি বস হবো, ইটস নট লাইক দ্যাট। সেটা হচ্ছে আমার মনে হয় দুইটা মানুষের এক ধরনের একটা জায়গায় এসে প্ল্যান করে দেন সংসারটাকে ক্যারি করা। সো করলাম তো, আমার তো ডান। সো আপাতত ইন ফিউচার বা এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই। সো আমার মনে হয় যে আমি এখন যেভাবে আছি একদম ঠিকঠাক আছি, এভাবেই থাকতে চাই অনেক বছর। বাহ। তো এবার কিছু ফিলোসফিক্যাল কোয়েশ্চেন করতে চাই, যেগুলো কারণ তোমার তো দর্শনটা আমার খুব ভালো লাগে, যেহেতু তুমি স্পিরিচুয়ালি নানাভাবে কানেক্টেড আর কি। জীবনে কোন সিদ্ধান্তটি তুমি পুরোপুরি আবেগ দিয়ে নিয়েছিলে, যুক্তি দিয়ে না? বিয়ে। তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? সামটাইমস। আচ্ছা, শেষ কবে কোনো জ্যোতিষীর কাছে গিয়েছিলে মনে পড়ে? না, আমি যাইনি কোনো জ্যোতিষের কাছে। আচ্ছা, তোমার জীবনে কি এমন কেউ আছে যার উপদেশ, ফিলোসফি তুমি অন্ধভাবে অনুসরণ করো, কিংবা যার কথা তুমি শোনার চেষ্টা করো? অনেকে আছে এরকম, মানে লাইক একজন না, বাট হ্যাঁ, স্পেশালি আম্মু। আচ্ছা, যদি টাইম ট্রাভেল করে একটু পেছনে গিয়ে 18 বা 22 বছরের রাজকে তুমি একটি পরামর্শ দেওয়ার সুযোগ পেতে, কি বলতে থাকে? অনেক ডিসিশনের ক্ষেত্রে অনেক টাইম নিতাম, হুট করে নিয়ে নিতাম না আর কি। আচ্ছা, তোমার কি এমন কোনো অতৃপ্ত স্বপ্ন আছে যা আগে কখনো আমরা শুনিনি বা তুমি বলনি? আমি 2016 থেকে দুটো জিনিস করে ট্রাই করছি, বাট কোনোভাবে এটা এখন পর্যন্ত পারিনি। আমার লম্বা একটা টাইম ধরে একটা স্কুলে ভর্তি হওয়ার প্ল্যান ছিল 2014 থেকে, যেটা ব্যাংককে। স্কুল? এটা মুয়ে থাই, ব্যাংককে। সো সেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছি, সেটা হচ্ছে না। হ্যাঁ, সো আমার আরেকটা প্ল্যান আছে এরকম,
এভারেস্টে যাওয়ার। সো Okay. সেটাও আমি আস্তে আস্তে টুকটাক করে কোর্স করছি, প্ল্যান করতেছি, এটার জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, Wow. যদি চান্স পেয়ে যাই উইদিন 1 year or next year মেবি, আই উইল গো দেয়ার। ওয়াও, অল দ্য বেস্ট। তোমার জীবনে কোনো মুহূর্ত কি তোমার মনে হয়েছে যে সেই অধ্যায়টি নিয়ে সিনেমা হওয়া উচিত? একদমই না, কারণ সবকিছু তুমি পার্সোনালি রাখতে চাও। একদমই। তোমার জীবনে এমন কি কোনো ভয় আছে যা এখনো কাটিয়ে উঠতে পারোনি? না, আমার ভয় নেই। অভিনেতা হবার পর কি তুমি মানুষকে আরো বুঝতে শিখেছো, নাকি অভিনয় তোমাকে মানুষ থেকে একটু দূরে নিয়ে গেছে? না, অভিনেতা হওয়ার পর আমি মানুষকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ড করার আমার মনে হয় যে একটা পাওয়ার থাকে না, যে এর কারণ হচ্ছে অনেক মানুষের সাথে মিশা হয়। একটা শুটিং সেটে অনেক ধরনের মানুষ থাকে, সো আমি সবার সাথে মিশি। So আমার মনে হয় যে এটা আমার জন্য খুব ভালো হয়েছে, যে আমি অনেক ধরনের মানুষের সাথে মিশার একটা সুযোগ হয়েছে। Yeah, Right. মানে তুমি মানুষের সাথে মিশতে পছন্দ করো? একদমই। তোমার কি মনে হয় জনপ্রিয়তা সত্যি একজন শিল্পীর স্বাধীনতা কমিয়ে দেয়? মানে তুমি তোমার মতো রাস্তা বের হতে পারো সাধারণ মানুষের মতো? একটু তো আছে সেটা, মানে তো আগে যেটা আমি টের পাই এখন, আজ থেকে 3-4-5 বছর আগেও আমি যেরকম করে থাকতে পারতাম, আমি এখন চাইলে ওটা থাকতে পারছি না। সো দ্যার ইজ এ কিন্তু তোমার একটা বিষয় ভালো লাগে, তুমি সবসময় মাটির কাছে কিংবা কাছের মানুষদের কাছে ফিরে যেতে চাও। যেমন 2 বছর আগে ঈদের সময় তোমার 3টি সিনেমা রিলিজ হলো, দেয়ালের দেশ, ওমর এবং কাজল রেখা। কিন্তু ঈদের দিন তোমাকে কেউ খুঁজে পাচ্ছে না, কারণ তুমি চলে গেছো ব্রাহ্মণবাড়িয়ায় তোমার ছোটবেলার বন্ধুদের কাছে। না, আমার ওই যে মাঝে মধ্যে অনেক চাপ লাগে, তো মানে আমরা তো শহরে থাকি, বিল্ডিং ডানে বামে উপর নিচে, কোথাও গেলে গেট টুগেদার হা 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 লিলি এগুলো চলতে থাকে। সো আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার জন্মস্থানে গেলে আমার একটু আরাম লাগবে। সো গেলেও আমি কিন্তু খুব গোপনে যাই, রাতে যাই বা দিনে চলে আসি, বা খুবই ওখানেও আমাকে সবাই খুব আদর করেন। আমার নানাবাড়ি এলাকার মানুষ, খুব বর্ডার সাইডে। আমি তখন বাড়িতে যাই, সারাদিন খালি পেয়ে হাঁটি। তো চাপ লাগে ঢাকায় থাকতে থাকতে মাঝে মধ্যে। সো মনে হয় যে না, কোথাও গেলে আমার মনে হয় যে এই চাপটার থেকে একটু রিল্যাক্স হবো বা রিলিফ হবো। হ্যাঁ, রেজুভেনেট হবে আর কি। তোমার জীবনে কোন মুহূর্তটি তোমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে, যে মুহূর্তে তুমি নিজের ভেতরের মানুষটাকে নতুন করে চিনেছো? অনেক, এটা তো ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য। ওকে, মানে এটা পাস করে দিই আমি। ওকে। তুমি যদি মডেল বা অভিনেতা না হতে, তাহলে কি হতে বলে মনে করো? আমি মডেল অভিনেতা না হলে তো অনেক কিছু ইচ্ছে ছিল, বাট একটা জিনিস হতে বললে আমার আরাম লাগতো, লাইক হচ্ছে পাইলট। প্লেন চালাতে পারলে আরাম লাগতো। বাহ। একবার শুনেছিলাম এরকম একটা সিনেমার প্ল্যান হচ্ছে তোমাকে নিয়ে। ও তাই? হ্যাঁ, আই উড লাভ দ্যাট। আচ্ছা, এভাবে যদি বলি, যদি একদিন সব আলো ক্যামেরা জনপ্রিয়তা হারিয়ে যায়, তখন তুমি নিজেকে কিভাবে চিনতে চাইবে? কারণ এটা তো তখন আমি যদি ছোটোখাটো একটু জায়গা থাকে আমি ওখানে চলে যাব। আমি কৃষিকাজ করব, বাগান টাগান করবো হয়তো বা। সো হ্যাঁ, মানে তুমি কি গ্রামে ফিরে যেতে চাও? গ্রাম বা হ্যাঁ, গ্রাম তো আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ, আমার গ্রাম। যার কারণে আমি এখনও সুযোগ পেলে গ্রামে চলে যাই। মানে এখনও গিয়ে আমি রাতের বেলা আমার বন্ধুদের উঠাই, যে ওঠো, আমি আসছি ভোর রাতে, দেখে আমাকে 5টার দিকে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। সো হ্যাঁ, আমি গ্রামে ফেরত যেতে পারলে বা গ্রামে থাকতে পারলে, আমি তো গ্রামেরই ছেলে, সো আমার গ্রাম আমার সবসময় টানে। সো হ্যাঁ, একটা সময় যদি কোনোদিন সিনেমা না করি, অ্যাক্টিং না করি, বা এই ওয়ার্ল্ডের সাথে না থাকি, হ্যাঁ, আমি একটা সময় গ্রামে বা পাহাড়ের দিকে চলে যাবো। কোনটা বেশি কঠিন, ভালো অভিনেতা হওয়া নাকি ভালো মানুষ হওয়া? দুটেই কঠিন। একটু বেশি। ভালো মানুষ হওয়াও কঠিন অনেক, বাট দুইটাই অনেক ইজি। আমার মনে হয় যে ভালো অভিনেতা তখনই হয়ে যায় যখন আপনি অনেক ভালো মানুষ, আবার দুইটার পরিপূরকও, মানে অফকোর্স। সো হ্যাঁ, দুইটাই কঠিন জিনিস। দুইটাকে অ্যাডপ্ট করতে বা অ্যাচিভ করতে অনেক টাইম লাগে, অনেক শ্রমের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। সো ভালো মানুষ হওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট লাইফে। আর যেহেতু আমি অ্যাক্টর একজন, সো আমার মনে হয় যে ভালো মানুষটা না হলে আমি ভালো অ্যাক্টর হতে পারবো না। সো দুইটার পরিপূরক। জীবন কোন সত্যটা তুমি এখনো খুঁজে পাও না? না, কি নিয়ে? যে কোনো কিছু। জীবনের অনেক কিছু সত্য আমি এখনো খুঁজে পাইনি, মানে শুধু স্পেসিফিক একটা না, মানে অনেক কিছু সত্য এখনো খুঁজে পাইনি। যেমন তো সেগুলো ডটগুলো মেলানোর ট্রাই করছি, যে কেন খুঁজে পাইনি। সো হ্যাঁ, আমি এটা টাইমের উপর ছেড়ে দিচ্ছি, টাইম হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। কখনো কি সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিল? না, আমার এরকম অ্যাটেম্প্ট হয়নি, বাট হ্যাঁ, এরকম আমার মাঝখানে
আমাকে ডক্টর বলছে যে না আমার প্রপারলি নিজেকে টেক কেয়ার করার কথা বলছে। না সুইসাইড করার কথা চিন্তা আসেনি মাথায়, মানে এটা খুবই ফালতু জিনিস। সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েটও করি না। So, আমার মনে হয় যে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে আনছে আমার একটা নির্দিষ্ট টাইমের জন্য। সো এর আগে কোনো কিছু করে আমি এটা কাউকে ইন্সপায়ার করবো না। সো ইউ হ্যাভ ইউর টাইম, ফাইট ফর দ্যাট। মানে এটার জন্য ফাইট করা উচিত, এটাকে ভালোবাসা উচিত, নিজের লাইফটাকে ভালোবাসা উচিত, এনজয় করা উচিত, ভয়ানকভাবে এনজয় করা উচিত, ভয়ঙ্করভাবে এনজয় করা উচিত, এনজয় করতে করতে মারা যাওয়া উচিত। বাট এর আগে না, ইটস নট, ইটস গুড। জীবনের কোন সময়টা তুমি সবচেয়ে বেশি হতাশ হয়েছিল? যখন একটা টাইমে আমাকে সবাই আমি যেহেতু আমার পরিচয় আমি একজন অ্যাক্টর, হতাশ হয়েছি ওই জায়গাতে যখন আসলে সবাই আমাকে একটা যে কোনো ধরনের স্টেটমেন্ট দিয়ে বা কোনো কিছু লেখা দিয়ে আমাকে বিচার করতে চাওয়া শুরু করলো, যে জাজ করছিল। এক্স্যাক্টলি। সো আমি আম নট জাজমেন্টাল গাই, আমি কখনো কাউকে জাজ করি না। সো হ্যাঁ, যখন এটা দেখলাম যে এরকম ব্যাপার আসতেছে তখন আমি আসলে নিজে হার্ট হয়েছে অনেক, যে আই এম নট দ্যাট গাই, মানে ওয়াই ইউ গাইজ আর হার্টিং মি। যেটা আমি করি নাই, যেটার মধ্যে আমি ছিলাম না, যেটার আশেপাশেও আমি নেই, এটার জন্য আমাকে জবাব দিতে হবে, এটার জন্য আমি রিপ্লাই করবো। সো 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 স্যাড। ইনফ্যাক্ট আমি ওরকমও না, আমি আমার জানার মতো আমি আই রেসপেক্ট এভরিবডি, আই রিয়েলি রেসপেক্ট এভরিবডি। সো ওইটা আমাকে অনেক হার্ট করছে আসলে। তখন আসলে আমি অ্যাক্টিং করবো কি, নিজেকে সান্ত্বনা দেবো নাকি কাউকে গিয়ে বলবো যে কী প্রবলেম হয়েছে, কোনো কিছু কুল পাচ্ছিলাম না। সো সো ওই টাইমটা আমার খুব বাজে। এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি? এই মুহূর্তে আমার সবচেয়ে বড় স্বপ্ন এক্স্যাক্টলি এই মুহূর্তে নাকি আসলে রিসেন্ট ইয়ার্স? Recent times, রিসেন্ট টাইমসে আমার নেক্সট, একটু আগে বলছিলাম যে আমার নেক্সট একটা অনেক বড় ড্রিম হচ্ছে, যেটা নিয়ে আমি অনেকদিন কাজ করছি, যে এভারেস্টে যাওয়ার। সো সেটার কাছাকাছি আমি। সো আমার মনে হয় যে আমার সাথে কিছু মানুষ আছে যারাও চায় যে আমি এটা করি। সো এটার জন্য আমিও চাই। এটার জন্য মেন্টালি ফিজিক্যালি মানে অনেক কিছু ব্যাপার আছে, মানে আমি চাইলেই আজকে চলে যেতে পারবো না। সো আমি একটা টাইম নিয়ে উইদিন ভেরি মানে মানে নিয়ার লাইক হচ্ছে আমি এভারেস্ট জয় করতে চাই, মানে এভারেস্টে যেতে চাই, থাকতে চাই। Wow. মানে এরকম ভাবনা যে ভাবতে পারে তার জন্য স্যালিউট। এবং খুব ভালো লাগলো কিভাবে যেন আজকের পডকাস্টটা একদম শেষ মুহূর্তে চলে এসেছে। Is it? শেষ? Oh, great. আমাদের জন্য একটা হাততালি। না, আপনার জন্য একটা হাততালি। আমার মনে হয় 10 বছর পর আপনার সাথে আমার দেখা হলো। So এবং ক্যামেরার সামনে ফার্স্ট টাইম। আচ্ছা, ওকে। সো আমি আপনার সাথে, আপনি ভীষণ একজন দারুণ মানুষ। আমি আপনাকে দেখছি হচ্ছে সেই মেরিল প্রথম আলো থেকে শুরু হয়েছে দেখা আমার। অ্যান্ড আমি জানি আপনি আমার মানে অ্যাবসেন্সও অনেক অ্যাপ্রিসিয়েট করেন আমাকে। অনেকের কাছ থেকে আমি সেটা শুনেছি। অ্যান্ড এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং যে আপনার মতো একজন মানুষের কাছ থেকে আমার এই ধরনের কমেন্টস, এটা আমাকে আসলে ইন্সপায়ার করে। অ্যান্ড আই উইল কিপ ইট মাই সেলফ, লাইক হচ্ছে একদমই এটা আমি এটা রাখবো আমার কাছে। কারণ আমি চেষ্টা করবো যে এই যে ভালো লাগা, এই যে আমাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, এটার ফিডব্যাকটা যাতে আমি আমার কাজ দিয়ে রিটার্ন করতে পারি। আচ্ছা, যারা তোমার কাজ দেখে মুগ্ধ হয়, বনলতা এক্সপ্রেস দেখে যারা মুগ্ধ হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবে? আমি ভীষণ হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান। আমার মনে হয় যে রুমন ভাই আপনিও। সবাই আমার মনে হয় একটা জেনারেশন, গোটা একটা জেনারেশন আমরা বই পড়া শিখা বা বই পড়া প্রেম বা এসব জিনিস শিখার জায়গাটা একটু হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে আসছে। দেন অন্য বইটই পড়ছি আমরা। সো ওনার একটা সিনেমা, ওনার সিনেমা না, ওনার হচ্ছে একটা বই কিছুক্ষণ থেকে আসলে একটা অ্যাডাপশন নিয়ে একটা সিনেমা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা সিনেমা হলে চলছে। আপনারা যারা হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান অ্যান্ড যারা নিঃসন্দেহে আমাদের কাজ দেখেন, ওদের সবাইকে বলবো যারা এবার ঈদে অনেকগুলো সিনেমার পাশাপাশি আমাদের সিনেমা বনলতা এক্সপ্রেস দেখবেন, সিনেমা হলে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিন। প্লিজ। ট্রেনের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, তবে গল্পের ট্রেন কখনো থামে না, শুধু স্টেশন বদলায়। আর চিত্রনায়ক শরীফুল রাজের সাথে আমার পডকাস্ট ছিল অনেকটা ট্রেনের জানালার মতো। কিছু গল্প, কিছু স্মৃতি, কিছু হাসি, কিছু বেদনা, সব মিলে আমার তো দারুণ সময় কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে আপনারা প্লিজ ভিজিট করুন মাছরাঙার প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 9টায় আমি আরআরকে আবারও ফিরে আসবো অন্য কোনো তারকার বিহাইন্ড দ্য ফেম গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো সাথেই থাকুন। বিদায়।